হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তুমি ট্যুরে যাচ্ছ না কেন? যেতে ইচ্ছে করছে না। রওশনারা একটু বিরক্ত হলেন। তোমার মুখে সবসময় এক কথা নুভা। তুমি আর কতদিন আমাকে অশান্তি দেবে বলতে পারো? তাসনুভা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। আমি তোমাকে অশান্তি দিই আম্মু? দাও তো। এই বয়সে মেয়েরা শ্বশুরবাড়িতে বাচ্চা কাচ্চা পালে। এত পড়াশোনা না করিয়ে ক্লাসে 5এই বিয়ে দিতে পারতে। নুভা, সব কথার জবাব রেডি তোমার মুখে। একটার কোনো মতে সংসার হয়েছে। আমি জানি না তোমাকে নিয়ে কি হবে। তুমি কি আমাকে কিছু বলতে এসেছ? তুমি বলতে দিচ্ছ কোথায়? বলো। তোমার বড় ভাইয়ার কাছে একটা সম্বন্ধ এসেছে। আমি তাজকে বলবো কিছুদিন সময় নিয়ে পাত্রকে দেখে শুনে কথাবার্তা সেরে নিতে। ওকে ফাইন, যা ইচ্ছে করো, বাট আমি কেমন সেটা বিস্তারিত খুলে বলে দেবে। তারপর রাজি হলে ভালো। বিস্তারিত মানে? মানে ওই যে রান্নাবান্নার ঘরের কাজকর্মে পটু নয় এগুলো। তো রান্না শিখে নাও, এটা তেমন কঠিন কাজ না। রান্না না পারলে যে কোনো শাশুড়িও কথা শোনায়। যারা রান্না করতে পারে না তারা শ্বশুরবাড়িতে বকা খায়। যারা রান্না করতে পারে তারা রান্নাও করে, বকাও খায়। সো না পারলেই লাভ। রওশনারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। ঝিমলি এসে বলল, নুভা, মেজো ভাইয়া কথা বলতে চাচ্ছে তোমার সাথে। তাসনুভা দ্রুত মাথা নাড়ল। আমি কথা বলবো না। আমি ট্যুরে যাব না, আমার ভালো লাগছে না। ঝিমলি বলল, আপনি যাচ্ছেন। আপনার হয়ে আমি বলে দিচ্ছি, সবাই যাচ্ছে, আপনি না গেলে ভালো লাগবে না। আর আমি আমার ননদিনী ছাড়া যাব না। রুহাবো তার ফুপিকে ছাড়া যাবে না। তিতলি দরজার কাছে উকি দিয়ে বলল, আমিও না। তাসনুভা কপাল কুঁচকে তার দিকে তাকালো। তুমি এটা কি ধরনের ড্রেস পরেছ তিতলি? সালোয়ার কামিজ ওড়না তিনটে তিন ড্রেসের। তিতলি কোমরে হাত দিয়ে ঝিমলির দিকে তাকালো। ঝিমলি হেসে বলল, আল্লাহ, এটা কেমন মেয়ে? রওশনারা তিতলিকে বলল, কাপড় চেঞ্জ করে আসো, কোনো অশান্তি চাই না আমি। ভ্রমণের জন্য কয়েকটি জায়গার নাম তালিকায় থাকলেও ছোট বাচ্চার আর মায়েদের আরামের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত একটি নামই চূড়ান্ত হলো, কক্সবাজার। যাতায়াতের ঝক্কি কম আর বাচ্চাদের জন্য নিরাপদ পরিবেশ বিবেচনা করলে কক্সবাজারের চেয়ে ভালো বিকল্প আর কিছু হতে পারে না। তাজদার আর সায়না ঢাকা থেকে সরাসরি রওনা হয়ে অল্প সময়ের মধ্যেই কক্সবাজার পৌঁছে যাবে বলে সবাইকে নিশ্চিত করল। পরিবারের বাকি সদস্যরা চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছে। আশরাফ, সাবরিনা, রায়হান, ঝিমলি, তাওসিফ, শাওন, তিতলি, তাসনুভা আর আনিস ড্রাইভার সহ মোট ৯ জন বড় টয়োটা হাইএসে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাসনুভা যেতে গড়িমসি করায় তাজদার গতরাতে ফোনের ওপাশ থেকে হুমকি দিয়েছে, হোয়াটস ইয়োর প্রবলেম নুভা? সবাই যাবে, তুমি না গেলে কেমন দেখায়? তুমি না গেলে সবার যাওয়া আটকে দেব, আর কেউ যাবে না। সে বেশি রেগে যাচ্ছে দেখে ঝিমলি ফোন কেড়ে নিয়েছিল। রওশনারা বলল, ভাইয়ের বকুনি খেতে ইচ্ছে করছিল ওর, আর কিচ্ছু না। ঝিমলি তাসনুভার পিঠে আলতোভাবে চাপড়ে দিয়ে হেসে বলল, রেডি হয়ে নিন, আনিস ভাই গাড়ি ভাড়া করে রেখেছে। তারপর বেরিয়ে যেতে যেতে বলল, ওনাকে একটা ফোন করি। দরজার কাছে গিয়ে ধীরে ধীরে ফিরে তাকালো। তাসনুভা তাকে পিঠ করে বসল। গাড়ি এসে গেছে। তাসনুভার সবসময় রেডি হতে একটু সময় লাগে, তাই রায়হান তাকে বলেছে তাড়াতাড়ি রেডি হতে। তবুও তার দেরি হয়ে গেল। বেরোনোর আগে শাওন আর আনিসের মধ্যে কথা কাটাকাটি লেগে গেল। অত দামি একটা শার্টে কিসের দাগ লাগিয়ে এখন শাওনের শার্ট নিয়ে টানাটানি করছে আনিস। শাওন তাই রেগে গেছে। শাহিদা বেগম বললেন, কোথাও বেরোনোর আগে তোদেরকে ঝগড়া করতেই হবে। আনিস, তোর কি শার্ট কম বলতো? তুই দরকার পড়লে তোর বড় ভাইয়ের কাছ থেকে একটা নে। আনিস বলল, আম্মা, তোমার এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। শাহিদা বেগম তবুও ছাড় দিলেন না। দুজনেই তো নতুন শার্ট সেলাই করেছিস, তোরটা কোথায়? ওটাতে কি হয়েছে? শাওন বলছে কিসের দাগ যেন? আম্মা, বললাম তো তোমাকে এসব ব্যাপারে না জড়াতে। দাদিমা এসে বলল, আমার জন্য আচার আনিস বেশি করে। আনিস বলল, তোর দাঁত আছে যে আচার খাবে? ধুর বেটা, তোর বউয়ের জন্য মজুদ রাখব। কত দূর অবধি ভেবে ফেলেছ? রায়হানের ডাক ভেসে এলো, আনিস, শাওন কোথায়? আনিস বারান্দায় এসে দাঁড়ালো। আসছি রায়হান ভাই, তোমরা গিয়ে বসো। তাড়াতাড়ি আসো, তাজ ফোনের ওপর ফোন করছে। সবাই গাড়িতে এসে বসল। কিছুক্ষণ পর তাসনুভা বিনে এলো। ধপধপে একটা সাদা কুর্তি পরেছে সে, চুলের ওপর চশমা আটকানো। অন্যদিন হলে সে বলতো, জানালার পাশে আমি বসব। আজ কিছু বলল না, তবে কিছু না বলায় সবাই তাকে জানালার পাশে বসার সুযোগ করে দিল। যদিও গাড়িতে এসি আছে। রওশনারা আর জোহরা বেগম তাদের বাড়িয়ে দিতে এলো। বললেন, সবাই সাবধানে যেও।
তিতলি তিতলি চিৎকার দিল, প্রেজেন্ট স্যার। তার মাথায় একটা চর বসালো তৌসিফ। দুষ্টুমি করবে না তুমি, সবাই ওকে একটু দেখে রাখবে। আনিস যেহেতু রাতে খাবার দিতে পারবে না, তাই তার কুকুরগুলোকে এখনই খাবার দিয়ে দিচ্ছিল। খাবার দিয়ে আফসার সাহেবকে আবারও বলল, আব্বা, ওরা রাতে আবার এলে খেতে দিও। আফসার সাহেব হেসে ফেললেন। আচ্ছা আচ্ছা, আমি দেখব। ঝিমলি সাবরিনা ওর কুকুর বিড়ালকে খাবার দেয়া নিয়ে হাসাহাসি করছে। ঝিমলি বলল, আনিস ভাইয়ের বিয়ের বৈরাতি হিসেবে ওরা গেলে আর কাউকে যেতে হবে না। সাবরিনা বলল, তার একটা বিড়াল নাকি বাচ্চা দেবে কিছুদিন পর। আম্মাকে বলেছে, আম্মা, আমার বিড়াল বাচ্চা দেবে, মাছ রান্না করে রাখবে রাতে। আম্মা বলে, পোয়াতি বিড়ালের এত যত্ন, বউকে তো মাথায় তুলে রাখবে এই ছেলে। সবাই হো হো করে হাসতে লাগলো। আনিস এসে জানালা দিয়ে চোখ সরু করে তাকিয়ে বলল, সবাই চলে এসেছে? ঝিমলি বলল, হ্যাঁ হ্যাঁ, সবাই ই ই। তাসনুফা জানালার বাইরে তাকিয়ে আছে, কানে ইয়ারপিস গুজে। আনিস ড্রাইভারের পাশেই বসল। রায়হান, আশরাফ, আনিস, তৌসিফ আর শাওন সবাই মিলে রাজনৈতিক নানান আলাপ সালাপ শুরু করে দিল। ড্রাইভারও সেখানে যোগ দিল। তাসনুফা মহাবিরক্ত। ইচ্ছে হচ্ছে এদের সবকটাকে গাড়ি থেকে নামিয়ে দিতে। তাজদার আর শায়না পৌঁছে গেল দুপুর নাগাদ। সাইমন বিচ রিসোর্টে চেক ইন করে ফ্রেশ হয়ে নিল দুজন। একটু পরে দুপুরের খাবারটা খেলো একসাথে। একটু বিশ্রাম নিয়ে সুগন্ধা পয়েন্টে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে সে হঠাৎ তাজদারের দিকে তাকালো। বলল, আপনাকে একটা কথা বলি। তাজদার কপাল কুঁচকে তাকালো। বলো। খুব বাতাস, শায়নার চোখ মুখ ঢেকে যাচ্ছে চুলে। সে বলল, এভাবে কপাল কুঁচকে তাকালে বলবো না। তাজদার বলল, এখানে কি বাতাসেও নুন থাকে? বলো কি বলবে। শায়না বলল, এবার তো একদমই বলবো না। তাজদার গর্জল, পাগল নাকি? বলো কি বলবে। না না। তাজদার কপাল কুঁচকে নাক মুখ শিঁকিয়ে তুলে তার দিকে চেয়ে রইল। শায়না মুখ ভার করে এলোমেলো হাঁটতে লাগল। তাজদার বলল, আচ্ছা চলো ফিরে যাই, আমার মাদার উঠে যাবে। শায়না জবাব দিল না। তাজদার বলল, কোথায় যাচ্ছ? আশ্চর্য, কি করেছি আমি? মুখ ভার কেন? শায়না তার দিকে ফিরল এবার। ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমরা বিয়ের পর কক্সবাজার এসেছিলাম, মনে আছে? মনে থাকবে না কেন? ঐতিহাসিক হানিমুন। কত সহজে বলে দিচ্ছে। শায়নার এবার কেন যেন কান্না কান্না পাচ্ছে। সে ওই দিনটা ভুলতে চায়, যাতে প্রতিবার কক্সবাজার এলে তার মন খারাপ না হয়। তারা তো সুখে দুঃখে দিন কাটানোর শপথ করেছে, সেই জঘন্য স্মৃতিগুলো সে মনে রাখতে চায় না। তখনকার তাজদার সিদ্দিকী কেউ না। কি হলো? আমি ওই দিনগুলো ভুলতে চাই। আমাকে ভালোবাসো, ভুলে যাবে। আমি তো চাই ভালোবাসতে, তাহলে পারছো না কেন? আমার চেহারা খারাপ? বলেই সে শায়নার দিকে ঝুঁকল। শায়না তার গালে টুপ করে একটা চুমু খেল। যা শালা, চুমুতেও নুন। তাজদার তার কোমর জড়িয়ে বলল, আরেকটা দাও, চিনির ফিল আসবে। অসম্ভব, ছাড়ুন। তাজদারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবারও এলোমেলো হাঁটতে লাগলো সে। নেমে যেতে লাগলো সমুদ্রে। এমন তো কথা ছিল না। তাজদার চিৎকার দিয়ে ডাকল, এই, এখন কেন পানিতে নামছ? আমার ইচ্ছা। আপনি বেশি কথা বলেন ভাই। ভাই? হ্যাঁ ভাই, চুপ করেন। মাথা কি গেল নাকি? এই মমতাজ বেগম। চোখ মুছতে মুছতে সমুদ্রে নেমে যেতে লাগলো শায়না। তাজকার তার পিছু পিছু দৌড়াতে লাগলো। শায়না, মমতাজ, দাঁড়াও। এই মেয়ে, আরেক। শায়না কিছু দূর নেমে গিয়ে তার দিকে তাকালো। তাজদার দৌড়ে পানির মধ্যে নেমে গিয়ে শক্ত হাতে তার হাত ধরল। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে। তাজদার বলল, কি হয়েছে তোমার? কিছু না, চোখে নুন পড়েছে। তাজদার আচমকা শব্দ করে হেসে উঠল। শায়না তার দিকে চেয়ে রইল। তাজদার হাসতে হাসতে বলল, চোখেও নুন? শায়না দু হাতে পানি ছিটিয়ে তাজদারকে ভেজাতে চাইল, কিন্তু পরক্ষণেই তার ভেতরটা ভেঙে এলো। কান্নার তোড়ে ঝাপসা হয়ে এলো চারপাশ। তাজদার তার অট্টহাসি থামিয়ে মুহূর্তেই শান্ত হল। শায়নাকে পরম আবেশে টেনে নিল নিজের বুকের খুব কাছে। শায়নার কান্নার বেগ আরও বাড়ল। এখানে সে এসেছিল বুক ভরা আশা নিয়ে, ভেবেছিল খোলা হাওয়ায় মনটা হালকা হবে, কিন্তু প্রকৃতির এই স্পর্শ তার জমানো কষ্টগুলোকে আরও উস্কে দিল। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, পৃথিবীর সমস্ত শব্দকে ছাপিয়ে নিজের হাহাকার আর আক্ষেপগুলো জানিয়ে দিতে ইচ্ছে করছে। তাজদার তাকে আলতো করে ছেড়ে দিয়ে সরাসরি চোখের দিকে তাকালো। হাজুতে হাতের ভর রেখে তার দিকে ঝুঁকে বলল, আচ্ছা বেশ, তুমি কাঁদো, সবটুকু উজাড় করে কাঁদো। ভেতরে যা যা পাথরের মতো জমিয়ে রেখেছ সব আজ বের করে দাও। যত জোরে পারো চিৎকার করো। এখানে বাতাসের শব্দ ছাড়া আর কেউ নেই তোমার কথা শোনার, কেউ বিচার করতে আসবে না। করো, চিৎকার করো। শায়না আর নিজেকে ধরে রাখতে পারল না। এক বুক শূন্যতা নিয়ে সে চিৎকার করে উঠল, চিৎকার করতে লাগলো। সেই আর্তনাদ বাতাসের শব্দের সাথে মিশে দূর দিগন্তে মিলিয়ে যেতে লাগলো। সে তাজদারকে জোরে ধাক্কা মারতে মারতে বলল, আপনি আমাকে ছোটবেলায় খুব কষ্ট দিয়েছেন। আমি খুব হীনমন্যতায় ভুগতাম তখন। আপনি তার উপর মরার উপর খাড়ার ঘা দিতেন। আমার খুব কষ্ট হতো।
আর আপনি বিয়ের পরও কষ্ট দিয়েছেন, আপনি আমাকে বুঝতে চাননি, আপনি আমাকে পড়তে পারেননি, আপনি আমাকে জানতে চাননি, আপনি আমাকে পদে পদে কষ্ট দিয়েছেন। স্বামী সংসার নিয়ে দেখা সব স্বপ্ন আপনি ভেঙে চুরে খান খান করে দিয়েছিলেন। কান্নায় ভেঙে পড়ল সে। এ কান্না সেই কান্না নয় যে কান্না বিগত দিনগুলোতে নীরবে একা একা কেঁদেছে। এ কান্না উজাড় করে দেওয়া কান্না, বুকের ভেতর জমে থাকা সবটুকু একসাথে বেরিয়ে আসার কান্না। তাজদার শুধু তাকিয়ে রইল, কোনো বাধা দিল না, কোনো প্রশ্ন করল না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত জমে থাকা যত অভিযোগ, যত অভিমান, সব সে চিৎকার করে বলতে লাগল। এলোমেলো কাপা কাপা গলায় চেপে রাখা যন্ত্রণাগুলো, নিজেকে দেওয়া শাস্তিগুলো। সে কতদিন মন খুলে হাসেনি, প্রাণ খুলে কাঁদেনি, কতগুলো দিন মন প্রাণ উজাড় করে কথা বলেনি। তাজদার সিদ্দিকী ঠিক এটুকুই চেয়েছিল, আল্লাহর কাছে বারবার প্রার্থনা করেছে যেন তার মনের সব রাগ, ক্ষোভ, দুঃখ একদিন তার সামনেই উগরে বেরিয়ে আসে। আজ সেই দিন, আজ তার সবচেয়ে বড় পাওনার দিন। শাইনা সব অভিযোগ জাহির করার পর বলল, তাই তো আমার ইচ্ছে হয়েছিল আপনাকে শাস্তি দেওয়ার। আমি আপনার কাঁদতে দেখতে চেয়েছি, খুব খুব ঘৃণা করেছি, আপনাকে ভেঙে চুরে খান খান করতে চেয়েছি। আমি আপনাকে ভাঙতেও পেরেছি। তারপর তাজদার তাকে বুকে টেনে নিল, অনেক বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তারপর টুকরোগুলো তোমাকেই কুড়িয়ে নিতে হলো। আমার আল্লাহর ইচ্ছায় এক সুতোয় বেঁধেছি, সেই সুতো তার ইচ্ছেতে নড়বড়ে হয়েছে, আজ তার ইচ্ছেতে মজবুত হয়েছে। আর কেঁদো না, আমরা আবারও এই সমুদ্রে আসব। তুমি চিৎকার করে তোমার সব অভিযোগ জানাবে। আমি আর জীবনেও কাঁদব না, একদম না। ওকে ওকে, চলুন, বাবুকে একা রেখে এসেছি। শাইনা তার মুখের দিকে তাকালো। তাজদার তার নাকে নাক ঘষে বলল, আল্লাহকে বলো, আল্লাহ, বরের শয়তানি ছাড়াতে গিয়ে নিজেই শয়তান সেজেছিলাম কিছুদিনের জন্য, মাফ করো। শাইনা তাকে ধাক্কা দিল, তারপর তাকে ছেড়ে ছুড়ে চলে যেতে লাগল। তাজদার তার যাওয়ার পথে চেয়ে রইল। শাইনা যেতে যেতে কিছুদূর গিয়ে থেমে গেল, তারপর ধীরে ধীরে তার দিকে ফিরে তাকাল। আমাকে ডেকেছেন? তাজদার হালকা হেসে মাথা নাড়তে লাগল। হাসবে না কেন? সে কতবার আকুল হয়ে ডাকে, মমতাজ কোনো দিন শুনতে পায়নি, আজ শুনতে পেল। সে হাসবে না? ডাকেনি শুনেও শাইনা ছুটে এলো, এসে লাফ দিয়ে তাকে তার গলা জড়িয়ে ধরে ঝুলে পড়ল। গাল চুম্বন করে বলল, সিনেমার নায়কদের মতো ধরে রাখুন। তাজদার তার কথায় হাসল। শাইনা ধমকে বলল, চুপ, হাসবেন না। তাজদার হাসল, এমনকি তার বাম চোখটা আজই প্রথম ভিজেছে। যারা শত দুঃখেও কাঁদতে পারে না, তাদের কি সুখের সময় একটু কাঁদা উচিত না? তারা রিসর্টে ফিরতে ফিরতে বাড়ির সবাই হাজির। তিতলির আনন্দ দেখে কে, তাকে তৌসিফ শক্ত হাতে ধরে রেখেছে। সে সমুদ্র দেখতে চলে যাবে বায়না করছিল। তাজনা তখনও ঘুম, তাকে ঘুমন্ত দেখে তাজদারের প্রাণ ফিরে এলো। গালে অজস্র চুম্বন করে বলল, আর কখনো আপনাকে ফেলে কোথাও যাব না আম্মু, প্রমিস প্রমিস প্রমিস। শাইনা মশরুম থেকে বেরিয়ে এলো সালোয়ার কামিজ পরে। তাজদার কোনো কথা ছাড়াই শাড়ি বের করে দিল। দুঃখিত, আপনাকে শাড়িই পরতে হবে। শাড়ি পরা অনেক কষ্টের। তাজদার বলল, আমি পরাতে জানি, লেট মি শো ইউ। বলেই সে শাইনাকে খুব গুছিয়ে শাড়ি পরিয়ে দিল। আঁচলটা কাঁধে তুলে দিতেই শাইনা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই ব্যাটা পারে নাকি? তাজদার তার দুগাল আঁকড়ে ধরে ছোট্ট ছোট্ট চুমুতে সারা মুখ ভিজিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। শাইনা বলল, আই ফিল ইউ। যাই, ওদের দেখে আসি। রাতে বাতাস একটু কম, তখন সবাই বেরিয়েছে বাচ্চাদের নিয়ে। পূর্ণিমার আলোয় ঝলমল করছে চারপাশ। তৌসিফ, শাওন, আনিস একসাথে ফুটবল খেলছে। ফুটবলটা এনেছে তৌসিফ, রায়হান তাকে বকে যাচ্ছে। এখানে ফুটবল আনার কি দরকার ছিল? সবাই মিলে হেঁটে হেঁটে খাওয়া দাওয়া করলো। আসার সময় ঝিমলি অনেক চানাচুর, বিস্কিট, চিপস জাতীয় খাবার দাবার এনেছে। শাইনাকে একটু হাসি মুখে দেখে সাবরিনা, ঝিমলি একসাথে বলাবলি করল, মমতাজ বেগম দেখছি বরের কাছে গিয়ে ফিট অ্যান্ড ফাইন। শাইনা লজ্জা পেয়ে প্রসঙ্গ ঘুরিয়ে বলল, মেজোকাইয়ের বুয়ের সাথে কথা বলেছি, আমার তো খুব ভালো লাগছে। ভাবি, কথা বলেছ? সাবরিনা বলল, হ্যাঁ, মনে হচ্ছে মিশুক হবে। তিতলি এক দৌড়ে একা একা বসে সমুদ্রের দিকে চেয়ে থাকা তাসনুভার সামনে গিয়ে বসল। চিপস বাড়িয়ে দিয়ে বলল, আপু খাবে? তাসনুভা দুই পাশে মাথা নাড়ল। তিতলি বলল, একটা কথা বলবো? বলো। আই লাভ ইউ। তাসনুভা এই প্রথম আর দুষ্টুমি দেখে হাসল। থু, 3, 4, 5, 6, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন বলে সে লাফাতে লাফাতে চলে গেল। চিৎকার করতে লাগলো, গোল গোল গোল। তসিফ এসে তাসনুভাকে বলল, কি রে, একা একা বসে আছিস কেন? কিছু খাবি? না। তসিফ তার চুল ঘেটে দিয়ে চলে যেতে যেতে আনিসের উদ্দেশ্য বলল, আনিস ভাই, ইটস নট ফেয়ার, এইবার বল ছাড়েন। শাওন রেগেমেগে বলল, না, ও খেলুক একা একা।
আনিস পায়ে ঠেলে বলটা তার দিকে পাঠিয়ে দিয়ে বলল, আচ্ছা নে। তসিফ তার দিকে পানির বোতল ছুঁড়ে দিল। আনিস বোতলটা খপ্পরে ধরে ছিপি খুলে কুলকুচি করল। তারপর পানি খেতে খেতে বালির উপর এসে বসল ধপ করে। কয়েক হাত দূরে তাসনুভা, হাওয়ায় তার চুল উঠছে। আনিস সামনে তাকিয়ে চুপচাপ বসে রইল। ওইদিকে শাইনা, ঝিমলি, সাবরিনা একসাথে আনিসের বউয়ের হোয়াটসঅ্যাপে পাঠানো ভয়েস শুনে নিজেরাও ভয়েস দিয়ে কথাবার্তা বলছে। তাসনুভা দু হাতে নিজের দুবাহু ঢেকে শীত নিবারণের চেষ্টা করতে করতে আনিসের দিকে তাকালো। চাঁদের আলোর সবটুকু তখন যেন আনিসের মুখে। তাসনুভার বলতে ইচ্ছে হলো, আনিস ভাই, আপনার একটা ছবি তুলি, কিন্তু সে বলতে পারল না। সে কখনোই বলতে পারবে না। কিছু কথা কাউকে কখনো বলা যায় না। কিছু ইচ্ছে জন্মায় শুধুই নিজের ভেতর বেঁচে থাকার জন্য। হঠাৎই সে উঠে দাঁড়ালো, তারপর রিসর্টের দিকে চলে যেতে লাগলো। নুভা চলে যাচ্ছে কেন? সবাই একসাথে তাকালো তাসনুভার দিকে। ঝিমলি আনিসের দিকে তাকালো চট করে। আনিস সামনে সমুদ্রের দিকে চেয়ে আছে। আনিস ভাই ফিরে তাকালো না কেন? তাহলে কি নুভার চলে যাওয়ার কারণটা উনিই সবচেয়ে বেশি জানেন? সমুদ্রের নোনা জলের উপর সাদা একখণ্ড মেঘের মতো ভাসছে একটা দেহ, ঠিক যেন একটা ডানা কাটা সাদা পুরী। চারপাশের ভিড় আর কোলাহল ঠেলে আনিস উন্মাদের মতো সামনে এগিয়ে গেল। দেখল তাজদার, রায়হান, আশরাফ আর তসিফ পাথর হয়ে গেছে। তাদের সবার মুখ ফ্যাকাশে, রক্তশূন্য। তিতলি হাউমাউ করে কাঁদছে, তাকে ধরে রেখেছে ঝিমলি। হইচই আর সমুদ্রের গর্জনে চার পাশ মুখর, কিন্তু আনিসের কানে সব শব্দ ভোটা হয়ে আসছে। সে মরিয়া হয়ে লোকজনকে কনুই দিয়ে সরিয়ে আরও সামনে এগিয়ে গেল। ঠিক তখনই দৃশ্যটা ওর চোখের মনি স্থির করে দিল। নোনা জলের ঢেউয়ে দুলছে তাসনুভার নিথর দেহটা। তার শ্রবণ শক্তি মুহূর্তেই লোপ পেল। চারপাশের আর্তনাদ, সমুদ্রের গর্জন কিছুই তার কানে পৌঁছালো না। শুধু স্মৃতির গভীর থেকে একটা চেনা কণ্ঠস্বর ক্রমাগত মস্তিষ্কে ধাক্কা দিতে লাগল, আনিস ভাই, আমার একটা ছবি তুলে দিন। আনিস পাথরের মতো বিছানায় বসে রইল। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে এখনো। কপালে বিন্দু বিন্দু নোনা ঘাম। রাতে শাওন আর তৌসিফের সাথে একটা মুভি দেখে শুয়েছিল। আর তারপর এই সব সাদা কাপড়, তাসনুভা। কপাল মুছল সে। গরম লাগছে হঠাৎ, অথচ এখানকার আবহাওয়া আজকে যথেষ্ট ঠান্ডা। অন্ধকারে চোখ সয়ে আসতেই সে দেখল ঘরের ভেতর তৌসিফ আর শাওন পাশাপাশি অঘরে ঘুমাচ্ছে। ক্লান্তিতে দুজন একে অপরের গায়ের ওপর পা তুলে দিয়ে জড়িয়ে আছে। শরীরটা পাথরের মতো ভারী লাগছে। সে ধীর পায়ে উঠে গিয়ে জানালা মেলে ধরল। রাতের হিমেল হাওয়া হু হু করে ঘরে ঢুকে পড়ল। বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছে। চাঁদটি যেন ঢাকা পড়েছে। বৃষ্টি আসবে কি? ঘরের আবছা অন্ধকারে সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার কানে তখনও আছড়ে পড়ছে সমুদ্রের সেই কালন্তক গর্জন। স্বপ্ন আর বাস্তবের সীমারেখাটা এতটাই ঝাপসা যে সে এখনো বুঝতে পারছে না সে কি সত্যি জেগে উঠেছে নাকি দুঃস্বপ্নে ডুব দিচ্ছে। কিছুক্ষণ পর ধাতস্থ হতেই বিছানার কাছে গিয়ে ফোনটা হাতে নিল সে। হাতের তালু ঘেমে একাকার। কাপা কাপা আঙুলে ফোনের লক খুলতেই নীলচে আলোটা চোখে এসে বিঁধল। সময় দেখল রাত 3:15। ফোনের নেটওয়ার্ক বারগুলো লুকোচুরি খেলছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা আবার বিছানায় রেখে দিল। খুব পরিচিত কোনো কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করছে, কিন্তু পাশে শুয়ে থাকা তৌসিফ আর শাওনের নিশ্চিন্ত ঘুম ভাঙানোর সাহস তার হল না। তাজদারকে একবার ফোন করবে কিনা ভাবতে ভাবতে সে আবারও বিছানায় শুয়ে পড়ল। তিতলির হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে। তার একটা পা তাসনুভার গায়ের ওপর। সে টের পেতে আলতোভাবে পা নামিয়ে নিয়ে জড়িয়ে ধরল শক্ত করে। অনুশোচনাও হলো, সে রোজ এভাবে আপুর গায়ে পা তুলে ঘুমায়। আপুর বিয়ে হয়ে গেলে সে খুব খুশি হবে এমনটা সবাই জানে, কিন্তু সত্যি কথা হলো তার খুব মন খারাপ হবে। সে ঘরে একা থাকতেই পারবে না। শক্ত করে জড়িয়ে ধরে সে ঘুম জড়ানো কণ্ঠে ডাকল, আপু। সাড়া নেই। তিতলি আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার গায়ে কি জ্বর? খুব গরম দেখছি। তাসনুভা এবার সাড়া দিল, না, ঘুমাও, কথা বলো না। তোমার সত্যিই জ্বর, নইলে তুমি ঘুমোচ্ছ না কেন? বেশি প্রশ্ন করো তুমি, চুপচাপ ঘুমাও। তিতলি আবারও ঘুমিয়ে পড়ার চেষ্টা করল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল। তাসনুভা আলতোভাবে শুধু চোখ দুটো বন্ধ করে রাখল। কালকে সে ঢাকায় চলে যাবে। মেজো ভাইয়া রাজি হবে কিনা সে জানে না এখনো, কিন্তু রাজি করাতে হবে। এই হাই টাইমে তার সময় নষ্ট করে উচিত হচ্ছে না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো। টুং করে শব্দ হতেই তাসনুভা হাতরে ফোনটা খুঁজে নিল। তিতলি ইচ্ছেমতো রিলস দেখার 20% চার্জ রেখেছে। সে চবর্গীয় শব্দ করে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখল একটা আননোন নাম্বার থেকে মেসেজ। প্রোফাইলে সাদা শার্ট পরা একটা ছেলে। প্রোফাইলে পিকচারে ক্লিক না করেও দাঁড়ানোর ভঙ্গিমা দেখে তাসনুভা চিনে ফেলল এটা কার হোয়াটসঅ্যাপ নাম্বার।
সে ইনবক্সে ঢুকেই দেখল সেখানে একটা ছবি এসেছে। আবঝা অন্ধকারে সমুদ্রের পাড়ে উদাস হয়ে বসে থাকা তার একটা ছবি, চুলে চোখ মুখ ঢেকে যাচ্ছে। তোমার একটা ছবি নিয়েছিলাম, দারুণ এসেছে, হঠাৎ গ্যালারিতে দেখলাম, তোমাকে পাঠিয়ে আমি ডিলিট করে দিলাম। তাসনুভা রিপ্লাই করল ছোট্ট করে, শুধু একটা তুলেছেন? হ্যাঁ। ওহ, থ্যাঙ্কস। আনিস ফোনের পাওয়ার অফ করে রেখে দিল ফোনটা। ছবিটা তুলে লাভই হয়েছে, নইলে বাকি সময়টুকুতে তার চোখে ঘুম নামত না। মাঝে মধ্যে কিছু ভুল ভালোর জন্যই ঘটে। সে এবার আরাম করে শুয়ে পড়ল। পরক্ষণে হুট করে মনে পড়ল তাজদারকে দেওয়া মেসেজটা ডিলিট করতে ভুলে গেছে। সে দ্রুত ফোন অন করে মেসেজটা ডিলিট করতে গেল। তার আগেই তাজদার মেসেজ সিন করে ফেলেছে। কিসের আওয়াজ পেয়েছিস তিতলিদের রুম থেকে? আনিস দ্রুত টাইপ করল। মনে হলো কেউ চিৎকার দিল, মনের ভুল হয়তো। তোর মাথা গেছে? সেটাই মনে হচ্ছে। বিয়ের আগেই মাথা নষ্ট? তাহলে বিয়ের পর তোকে পাগলাগারদে যেতে হবে। বিয়ে না করতে বলছো? তাজদার হালকা হেসে বলল, তুই আপাতত ঘুমা। আচ্ছা, সকালে এই কথাটা কাউকে বলিস না, সবাই শুনলে আবার হাসাহাসি করবে। তাজদার শব্দ করে হেসে উঠল। শাইনার ঘুম ছুটে গিয়েছে তার হাসির শব্দে। সে ঘুম জড়ানো চোখে তাকালো ফিরে। বাবু তাদের পাশে থাকা বেবি কটে ঘুম। কিছুক্ষণ আগেই তাকে সেখানে রেখেছে তাজদার, কারণ ঘুমের মধ্যে শাইনা বেশি হাত পা ছুড়ে। বেবির জন্য খুব রিস্কি। বেবি কট বাবুর জন্য বেশি সেফ। ঘুম ভাঙলে আবারও বুকের ওপর নিয়ে ঘুম পাড়াতে হয়। শাইনা তাজদারের বাহুর ওপর উঠে এসে ফোনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করল কার সাথে কথা বলতে বলতে হাসছে। তাজদার তখনই ফোন বন্ধ করে তার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। শাইনা ঘুম জড়ানো কণ্ঠে বলল, কার সাথে কথা বলছিলেন? আনিসের সাথে। ভাইয়ার সাথে এত রাতে? সন্দেহ করছো তুমি আমাকে? শাইনা দুপাশে মাথা নাড়ল। না, কিন্তু ভাইয়া এত রাতে কি বলছিল? বউ ছাড়া ঘুম আসছে না। শাইনার সাথে সাথে লজ্জা পেয়ে গেল। গায়ে কম্বল টেনে নিয়ে পাশ ফিরে গিয়ে বলল, এটা কোনো কথা? তাজদার কম্বলের মধ্যে পা ঢুকিয়ে শাইনার পা চেপে ধরল নিজের পা দিয়ে, হাত দিয়ে শাইনার উদর। শাইনা কেঁপে উঠল। কি শক্ত হাত পা! তাজদারের দিকে হালকা ফিরতেই তাজদার তার গালে নাক ঘষতে ঘষতে বলল, সত্যি বউ ছাড়া ঘুমানো কষ্টের। বলেই চুল সরিয়ে গালে টুপ করে একটা চুমু খেল। শাইনা খোঁচা মেরে বলল, বউ তো পাশেই আছে, আপনি ঘুমালেন কখন? সারাক্ষণই দেখছি এপাশ ওপাশ। বউ পাশে রেখে ঘুমানো অপরাধ। নিরপরাধেরা কি করে? বউকে জ্বালায়, এই যেমন আমি তোমাকে জ্বালাচ্ছি। বলতে না বলতেই শাইনার কোমরে একটা চিমটি বসিয়ে দিয়ে সে সোজা হয়ে শুয়ে পড়ল চোখের ওপর হাত দিয়ে। নো ডিস্টার্ব, আমি এখন ঘুমাবো, তুমিও ঘুমাও। শাইনা চিমটির ব্যথা সইতে না পেরে তার বুকের উপর উঠে বালিশ দিয়ে মারতে মারতে ক্লান্ত হয়ে পড়ল। তারপরও তাজদারের বিন্দুমাত্র নড়াচড়া আর প্রতিরোধ না দেখে মুখের ওপর বালিশ দিয়ে চেপে ধরল। তাজদার নিঃশ্বাস ফেলতে না পেরে কিছুক্ষণ পর তাকে পাশে ফেলে দিয়ে দাঁত চিবিয়ে বলল, স্টুপিড। তারপর শক্ত করে চেপে ধরল, তবে বালিশ দিয়ে নয়। রিসোর্টের চারপাশে তখন ভোরের নরম আলো ছটা। সমুদ্রের নোনা বাতাসের সাথে ভোরের স্নিগ্ধতা মিশে আছে। সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ায় তাসনুভা আর ঘরে মন টেকাতে পারল না। তিতলি তখনও অঘরে ঘুমাচ্ছে। সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে বালুকাময় সৈকতের দিকে হাঁটা দিল। জোয়ারের পানি তখনও কিছুটা উত্তাল, পায়ের তলায় বালু সরে গিয়ে অদ্ভুত একটা শিরশিরানি অনুভূত হচ্ছে। সে সমুদ্রের বিশালতার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার সব ক্লান্তি এই বিশাল নীল জলরাশি শুষে নিচ্ছে। প্রকৃতির কাছাকাছি এলে নিজেকে কত ছোট মনে হয়। কিছুক্ষণ পর বালুর ওপর দিয়ে কারো হেঁটে আসার শব্দ পাওয়া গেল। তাসনুভা ঘাড় ঘুরিয়ে দেখল আনিস ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। ভোরের আলোয় তাকে অনেকটা শান্ত মনে হচ্ছে। আনিস বালুর ওপর তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা খুঁজে যাচ্ছে। তাসনুভা আরও কিছুটা সামনে এগিয়ে গেল। সমুদ্রের ঢেউগুলো তার পায়ের পাতায় এসে আছড়ে পড়ছে। আনিস দেখল তাসনুভার সামনে এগিয়ে যাচ্ছে। তার পরনে হালকা নীল সাদা কুর্তা। ভোরের মৃদু আলোয় ড্রেসটা তাকে বেশ মানিয়েছে। তার কপাল কুঁচকে গেল। ও কোথায় যাচ্ছে ওইদিকে? তাসনুভা কিছুটা দূরে গিয়ে আর চোখে একবার পেছন ফিরে দেখল আনিসকে। আনিস কুজো হয়ে এক মনে বালু সরিয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে এখনও। তাসনুভা কিছুক্ষণ দাঁড়িয়ে তার এই অস্থিরতা দেখল। তারপর ধীর পায়ে বালু মারিয়ে আনিসের দিকে মুখ করে দাঁড়াল। আনিস তখনও নিচের দিকেই নজর, একবার বালু সরাচ্ছে, পরক্ষণেই আবার ডানে বামে দেখছে। তাসনুভা ভ্রু কুচকে ডাকল, আনিস ভাই। আনিস যেন ঘোর থেকে ফিরল। সোজা হয়ে দাঁড়িয়ে তাসনুভার দিকে তাকালো। কপালে চিন্তার রেখা।
তাসনুভা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি ওখানে কি খুঁজছেন? আনিস একটা দীর্ঘশ্বাস ফেলে হাতের তালু ঝেড়ে বলল, আমার ঘড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না, ওটা হাতেই ছিল। কাল এখানে অনেক দৌড়াদৌড়ি করলাম, তাই বালুর ওপর কোথাও পড়েছে কিনা সেটাই দেখছি। ও, তাসনুভা একটু অন্যমনস্কভাবে জবাব দিল। আনিস আবারও নিচের দিকে নজর দিল। তাসনুভা দেখল আনিস শুধু ঘড়ি খুঁজছে না, তার মধ্যে একটা ছটফটানি কাজ করছে। সে কথা না বাড়িয়ে আবার উল্টো দিকে ঘুরে সমুদ্রের আরও কাছাকাছি এগিয়ে যেতে লাগল। পায়ের নিচে নরম ভেজা বালু দেবে যাচ্ছে। আনিস ঘড়ি খোঁজা থামিয়ে কিছুক্ষণ সেই একা হেঁটে যাওয়া তাসনুভার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সমুদ্রের নীল আর তাসনুভার নীল সাদা ড্রেসটা মনে হলো এক বিন্দুতে মিশে যাচ্ছে। সে ঘড়ি খোঁজা বাদ দিয়ে এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইল। কাল রাতের সেই বিভৎস স্মৃতিটা মাথার ভেতর ঝিলিক দিয়ে উঠল। ঠিক এভাবেই কি সে তাসনুভাকে দেখেনি? পার্থক্য শুধু এটুকুই, স্বপ্নে সে ছিল নিথর, আর এখন নীল সাদা ড্রেসের ওড়নাটা বাতাসে পথ করে উঠছে। আনিস পা বাড়াল তাসনুভার দিকে। বালিতে পা দেবে যাচ্ছে। কিছুটা দূরত্ব বজায় রেখে সে পাশে গিয়ে দাঁড়াল। বলল, নুভা, চলো। তাসনুভা চট করে তার দিকে তাকালো। ব্রেকফাস্ট করনি, তাই চলো, সবার সাথে পরে আসবে। তাসনুভা তার দিকে কপাল কুঁচকে চেয়ে রইল। আনিস তার চাহনি দেখে বিব্রত হয়ে হাঁটা ধরল। চলে এসো, দেরি করো না। সে চলে যাচ্ছিল কথাটা বলে। তাসনুভা তক্ষুনি ডাকল, আনিস ভাই, শুনুন, একটা কথা। আনিস তার দিকে ফিরল। কি? তাসনুভা বুকে হাত ভাঁজ করে দাঁড়াল। বলল, আপনার বিয়ের শপিংটা আমার শোরুম থেকে করলে 20% ডিসকাউন্ট পাবেন। আপনার বউকেও নিয়ে আসতে পারেন। আনিস মাথা ধরুল, বলল, আচ্ছা, দেখি। তারপর সে চলে যেতে লাগল। কিছু দূর গিয়ে হঠাৎ থামল, ঘাড় ফিরে তাকালো, তারপর লম্বা লম্বা পা ফেলে তাসনুভাকে পানি থেকে হেঁচকা টেনে তুলে নিয়ে এলো বালুর মধ্যে। আনিস ভাই, আপনি কি পাগল? এভাবে কেউ টানে? আমার হাতটা গেল। আনিস গর্জে উঠে বলল, তোমাকে যেতে বললাম না আমার সাথে? তুমি এত ভারতারা কেন? আমি তোমার ভাইয়ের সমবয়সী, তাই আমার কথা শোনা জরুরি। আশ্চর্য, এমন মেয়ে আমি জীবনে দেখিনি। আপনি এভাবে টেনে আনবেন তাই বলে? আরে, আমি কাল রাতে তোমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি। তাসনুভা কানের পেছনে চুল গুছতে গুছতে বলল, যারা স্বপ্ন দেখতে পারে না তারা দুঃস্বপ্নই দেখবে। আপনার হাতটা খুব শক্ত, ময়েশ্চারাইজার লাগাবেন। বলেই সে আগেভাগে হেঁটে চলে যেতে লাগল। লন্ডনের টেমস নদীর ধারের কনকনে ঠান্ডা হাওয়াটা সেদিন একটু বেশিই ধারালো ছিল। ডিসেম্বরের শেষ, চারিদিকে ক্রিসমাসের আলোকসজ্জা। রিজেন্ট স্ট্রিটের মাথার ওপর ঝুলে থাকা বিশালাকার অ্যাঞ্জেল আলোগুলো ডানা মেলে উঠছে। মানুষজন ভারী কোট আর মাফলারে মুখ ঢেকে দ্রুত পায়ে গন্তব্যে ফিরছে। আমি সাউথ ব্যাংকের একটি কফি শপে জানালার পাশে বসেছিলাম। বাইরে লন্ডনের বিখ্যাত সেই ড্রিলিং অর্থাৎ ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো ভিজে পিচে প্রতিফলিত হয়ে মায়াবী বিভ্রাম তৈরি করেছে। কি চমৎকার! লন্ডনের এই রুক্ষ সৌন্দর্য, ভিক্টোরিয়ান স্থাপত্য আর আধুনিক কাঁচের দালানের সহাবস্থান আমাকে বরাবরই টানে। এখানকার মেয়েরা নিখুঁত মেকআপ আর ব্র্যান্ডের পোশাকে স্টাইলিশ কফি মগ হাতে হাঁটে। তাদেরকে দেখে অভ্যস্ত আমি। এই শহরের সৌন্দর্য একঘেয়েভাবে নিখুঁত। হঠাৎ পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। বাংলাদেশ থেকে ছোট ভাই কয়েকটা ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। ক্যাপশনে লেখা গায়ে হলুদের ছবি। কার গায়ে হলুদ সেটা আমি জানতাম। বেশ উদাস মনে ছবি দেখতে দেখতে থামলাম। স্ক্রিনে ফুটে উঠল হলুদ রঙের শাড়ি পরা একটা মেয়ে, খোপায় সাদা ফুল, কানে ঝুমকো আর হাতে একগুচ্ছ কাঁচা গাঁদা ফুলের মালা। রোদের মতো ঝলমলিয়ে সে হাসছে। এমন প্রাণখোলা আমি নিজে কখনো হাসিনি। আম্মুকে ফোনে জিজ্ঞেস করলাম, তিতলির পাশে মেয়েটি কে? আম্মু বলল, ওই বাড়ির মেয়ে, আশরাফের বোন। ওই বাড়ি মানে আমাদের পাশের বাড়ি। ছোটবেলায় যে পরিবারের সাথে আমাদের ছিল আদা কাঁচকলা সম্পর্ক। আমার খিটখিটে মেজাজ আর অহংকারী উদ্ধত আচরণের জন্য তারা আমাকে প্রকাশ্য তীব্র ঘৃণা করতে বললেও কম হবে না, বরং অনেক বেশি। সেই বেশির মাত্রা সম্পর্কে কেউ ধারণাও করতে পারবে না। লন্ডনের হাই স্ট্রিটগুলোতে আমি কত শত মডার্ন ক্লিওপ্যাট্রা দেখি, কত স্টাইলিশ মানুষের ভিড়ে পথ চলি, কিন্তু এই হলুদ শাড়ি পরা মেয়েটির মধ্যে আমি সেদিন এমন কিছু একটা দেখলাম যা আগে কোনোদিন দেখিনি।
পরিণত বয়সের এই বিষণ্ণ সৌন্দর্য আমাকে থমকে যেতে কেন বাধ্য করেছিল আমি নিজেকে হাজারবার প্রশ্ন করে উত্তর পাইনি। সেদিন ওই সাধারণ হলুদ শাড়ি পরা মেয়েটির এক ঝলকে টেমসের ধারের সব নিয়ন আলো ম্লান হয়ে যায়নি কি? সেই রাতে আমার আর ঘুম হলো না। বালিশে মাথা দিয়ে জানালার দিকে তাকিয়ে রইলাম। বাইরে লন্ডনের আকাশটা মেঘলা, তারার দেখা নেই, কিন্তু আমার মনের ভেতর ভেসে বেড়ালো সেই ছোটবেলার স্মৃতি। যে মেয়েটাকে ঘৃণা করতে করতে বড় হয়েছি, আজ কেন যেন মনে হলো আমার এই থমকে যাওয়াটা দরকার ছিল। আমি তো মাটির সাথে মিশতে চাই, পারিনি, চেষ্টা করিনি, সুযোগ আসেনি। এবার কি তবে এসেছে? আমি কয়েকদিন কাজের ব্যস্ততায় ডুবে গেলাম, সব ভুলে যেতে চাইলাম। কয়েকদিন পর সেন্ট্রাল লন্ডনের একটা ক্যাফেতে দেখা হলো আমার দীর্ঘদিনের বন্ধু শামীমের সাথে। শামীম আমার খুব কাছের বন্ধু। কফির মগে চুমুক দিতে দিতে আমি তাকে একটি গল্প শোনালাম। সে সবটা শুনে দীর্ঘক্ষণ চুপ করে রইল। গল্পকথকই নায়ক জানার পর সে আমাকে বলল, সোজা সাপটা বলে দাও। আমি এটা কখনোই পারব না। আমি তাদের ছায়া দেখলেও বিরক্ত হতাম। এমন ঘৃণা কেউ আমাকে করলে আমি তার মুখও হয়তো দেখতাম না। শামীম বলল, তাহলে তুমি নিজেকে সময় দাও। নিজেকে যদি কখনো ক্ষমা করতে পারো, তাহলে তার সামনে যাওয়ার সাহস করো। তার কথাগুলো আমার বুকের ভেতরটা নাড়িয়ে দিল। ক্যাফে থেকে বেরিয়ে আমি টেমসের পাড় ধরে হাঁটতে শুরু করলাম। আকাশে হালকা রোদের আভা। আমি পকেট থেকে ফোনটা বের করলাম, কন্ট্যাক্ট লিস্টে আম্মুর নামটা বের করে গভীর এক শ্বাস নিলাম। যে আদা কাঁচকলা সম্পর্কের কথা ভেবে আমি এতদিন দূরে সরেছিলাম, সেদিন কেন জানি মনে হচ্ছে সেই তিক্ততাই ছিল আমাদের অদৃশ্য একটা বাঁধন। লন্ডনের হাই স্ট্রিটের সব সৌন্দর্যকে তুচ্ছ করে আমি সিদ্ধান্ত নিলাম আমি হার মানব। এই হার আমার পরাজয় নয়, বরং নিজের সত্তার কাছে ফিরে আসার পরম জয়। আমি দেশে ফেরার সিদ্ধান্ত নিলাম। যখন দেশে ফেরার টিকিট কনফার্ম করলাম, তখন লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে কুয়াশা আর তুষারপাতের আশঙ্কা, কিন্তু আমার ভেতরে তখন বসন্তের হাওয়া। মনটা পড়ে আছে প্রিয় শহর চট্টগ্রামের সেই গ্রামটায়, যেখানে একসময় ঘৃণা আর অহংকারের দেয়াল তুলে আমি নিজেকে বন্দি করে রেখেছিলাম। আম্মুকে ফোনেই সবটা বলে দিলাম। বাড়ির সবাই জেনে বরফ হয়ে গেল। আমি বরাবরই সিদ্ধান্ত জানাতাম না শোনার তোয়াক্ক না করেই। সেদিনও যেহেতু ভালো একটা ইনকাম আছে, সেহেতু বাড়ির সবাই আমার সিদ্ধান্ত মেনে নেবে, আমি এটুকুই বিশ্বাস রাখতাম। কিন্তু আম্মু কিছুক্ষণ পরেই বলল, তোমার আশাটা উচিত হচ্ছে না। আব্বুও একই কথা বলল, এমনকি বাড়ির সবাই, আত্মীয় স্বজনরাও। শামীমের কথাগুলোও কানে বাজতে লাগল, মুখোমুখি দাঁড়াও। বিমানে বসে আমি সেই হলুদ শাড়ির ছবিটার দিকে তাকিয়ে রইলাম। আগের জেদি আর উদ্ধত সেই ছেলেটা কুঁকড়ে ছোট হয়ে গেছে, এটা কি তারা মানতে পারছে না বলেই এত প্রতিক্রিয়া? পাশের বাড়ির সাথে আমাদের যে ঝগড়া, যে হিংসা, রেষারেষি আর মুখ দেখাদেখি বন্ধের ইতিহাস, তা এক নিমিষেই মুছে ফেলার কোনো জাদুমন্ত্র আমার জানা নেই। কিন্তু আমি জানি ওই বিষণ্ণ চোখের গভীরে এমন কিছু একটা আছে যা আমি পড়তে পারবো। আমি পারবই। ঢাকা বিমানবন্দরে যখন নামলাম, তখন ভোরের আলো ফুটছে। কুয়াশাচন্ন ঢাকা শহরটাকে সেদিন বড্ড আপন মনে হলো। গাড়িতে বসে আমি শুধু ভাবছিলাম, যে দরজায় একসময় আমি অবজ্ঞার থুতু ছিটিয়েছি, আজ সেই দরজায় কড়া নাড়ার সাহস কি আমার হবে? গুলশানের ফ্ল্যাটে গিয়ে উঠলাম। বাবা আর মায়ের যত কাছের মানুষ সবাই তখন বাড়িতে উপস্থিত। আমি আবহাওয়া টের পেয়েছিলাম বাড়িতে পা রাখার পরপর। সবাই আকাশ থেকে পড়েছে আমার কথা শুনে। যোগ্যতা অযোগ্যতার মাপকাঠিতে সারা দিন মাপজোক হলো। আমি চুপচাপ সবার কথা শুনলাম। বিকেলে পাকা কথা জানিয়ে দিলাম, বিয়ে যদি করতে হয় ওই মেয়েকেই করব। সবার নিষেধাজ্ঞা শুনে আমার জেদ আরও বেড়ে গিয়েছিল। আমি রাগে ক্ষোভে তখন অন্ধ। তারপর ফিরলাম সেই গ্রামে। গাড়ি খেতে নামা মাত্রই পেলাম তার খালি পায়ে ফেরিওয়ালার সামনে দাঁড়িয়ে চলছিল চুল নিয়ে দর কষাকষি। কত সাধারণ একটি দৃশ্য, তাই না? অথচ আমার চোখে দেখা সবচেয়ে বিরল দৃশ্য ছিল সেটি। তারপর সে আমাকে দেখেও অবজ্ঞা করে চলে গেল। সুটেড বুটেড কর্পোরেট পোশাকের মানুষটি তার কাছে তখন শুধু একজন ঘৃণিত মানুষ। বাড়িতে যুদ্ধ চলছেই, তখন আমি যুদ্ধ করছি তার সাথে একটু দেখা করার, কথা বলার, কিন্তু সে এড়িয়ে যেতে লাগলো। অনেক কষ্টে ফোন নাম্বার জোগাড় করলাম, কল দিলাম, কথা বলল না, মেসেজ দিলাম, সিন করল না। সে তার পরিবারের কথাও তখন এড়িয়ে যাচ্ছে। প্রয়োজনে একজন বুড়ো লোককে বিয়ে করবে, তবুও ওই বাড়ির সেই ছেলেকে নয়। আমি সিদ্ধান্ত নিলাম ওকে আমার কাছাকাছি আনার ব্যবস্থা করতে হবে, মুখোমুখি হতে বাধ্য করতে হবে। তার পরিবারের সাথে কথা বলে তাই করলাম। আর সেই ফাঁকে আমি বুঝতেই পারলাম না আমি আবারও সেই পুরনো পথে হাঁটছি।
জেদের বশেই আমি তাকে জয় করলাম। আমাদের দুই পরিবারের দীর্ঘদিনের শত্রুতা আর আদা কাঁচকলা সম্পর্কের সেই তপ্ত মরুভূমিতে হঠাৎ এক পশলা বৃষ্টি নামল। সে আমার ঘরে এলো। ঠিক শরতের মেঘ সরিয়ে এক চিলতে রোদ এসে পড়েছিল আমার অন্ধকার ঘরে, আমার সেই অন্ধকারাচ্ছন্ন জীবনে। আমি বিমোহিত হয়ে তাকিয়ে দেখলাম যে মেয়েটিকে একসময় ঘৃণা করার জন্য আমি হাজারো যুক্তি খুঁজতাম, সে আজ আমার চাদরের ভাঁজে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কিন্তু সে বিছানায় শুয়ে আছে ঠিকই, কিন্তু আমাদের মাঝখানে তখন অদৃশ্য একটা দুর্ভেদ্য প্রাচীর। লতানো গাছের মতো সে আমার ঘরে ঠাঁই নিয়েছে ঠিকই, কিন্তু সেই লতা আমায় জড়িয়ে ধরেনি। আমি জয় করেছি তার শরীরকে, তার উপস্থিতিকে, কিন্তু তার সেই প্রাণখোলা হাসি, সেটা সেই হোয়াটসঅ্যাপের ছবিতেই আটকা পড়ে রইল। আমি জেদের বশে তাকে জয় করেছিলাম, অনেকটা শিকল দিয়ে পাখি বাঁধার মতো। আর সেই জেদ মেটাতে গিয়ে আমি আবারও সেই পুরনো অহংকারী আমির পথেই হেঁটে চলেছি তখনও। যে আভিজাত্য আর ক্ষমতার জোরে আমি তাকে আমার করে নিয়েছিলাম, সেই একই ক্ষমতা তাকে আমার থেকে যোজন যোজন দূরে ঠেলে দিতে লাগল দিনের পর দিন। তারপর সেই সাংসারিক জীবনে একের পর এক ভুল ঘটতে লাগল, দাম্পত্য জীবনের কলহ বাড়তে লাগল। অথচ আমি কি চেয়েছিলাম? নিজের কাছে প্রশ্ন করার পর উত্তর পেলাম না। আমার জেদ আমার সত্তাকে আবারও সেই অন্ধকারাচ্ছন্ন গলিতে হারিয়ে ফেলল। তার কোনো কথা নেই, কোনো অনুযোগ নেই, কিন্তু চাহনিতে সেই পরিচিত অবজ্ঞা। মনে হলো আমি স্রেফ তার জীবনের একটা দুঃস্বপ্ন। সে স্বপ্নে তো ভুলেও নয়, দুঃস্বপ্নেও আমাকে কখনো দেখেনি। আমার বুকে কখনো তাকে মাথা রাখতে হবে এটা সে কল্পনাও করেনি। আমার স্পর্শ, আমার ঘ্রাণ, আমার ছায়াটাও সে সহ্য করতে পারছিল না। অথচ তখনও চলছিল মানিয়ে নেওয়ার একটা অতি জঘন্য নাটকীয় খেলা। আমি তা চাইনি। অথচ এটা জানি অধিকাংশ মানুষই সংসারটা করে সংসেজে, কিন্তু তাকে সংসাজে দেখতে চাইনি আমি। আমি তাকে ভালোবাসছি এটা নিয়ে সে সারাক্ষণ দ্বিধায় ভুক্ত। এটা অস্বাভাবিক নয়, আমিই তাকে এমনটা ভাবতে বাধ্য করেছি। সে খোলা আকাশে মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে চাওয়া পাখি। আমি বদশিকারী তাকে ভালোবাসার লোভ দেখালে সে ফিরবে কেন? ভালোবাসার অধিকার যেমন আছে, তেমন ভালোবাসতে দেয়ার অধিকারও। আমার কাছে বিয়ে আর এই সংসার জগৎটা বরাবরই নাটকীয় মনে হতো। একটা মেয়ে সংসারে এসে সুখের চাদরে মুড়ে থাকলে পুরনো সব কিছু ভুলে গিয়ে নিজেকে সব কিছুতে সঁপে দেয়, এটাই ছিল আমার দৃঢ় বিশ্বাস। বলা যায় অন্ধবিশ্বাস। সংসারের প্রতিটি পুরুষই সেটাই ভাবে, কিছু মেয়েরা সেটাই প্রমাণ করতে উঠে লেগে পড়ে। কিন্তু সে আলাদা, তাকে তো আলাদা হতেই হতো। সে আমাকে প্রতিটা দিনই শিখিয়েছে সে আমার বুকে ঠাঁই চায়, কিন্তু আমি জোর করে কাছে টানলে নয়। খুব মন খারাপের সময় যখন মনে হবে কেউ নেই আমার, এই মনের ভীষণ অসুখ, তখন মুখ গুজে কাঁদার জন্য এই একটা বুকেই সে তার চোখের পানি মুছতে চেয়েছে বরাবরই। চোখ মুছে দিয়ে লম্বা একটা শ্বাস নিয়ে বুকের সাথে মিশে থাকার সেই অনুভূতিটুকুর সাথে প্রথম পরিচয় সেই আমাকে করিয়েছে। সে আমার হাত ধরতে চেয়েছে, কিন্তু আমি শক্ত করে হাত ধরার পরে নয়। যখন মনে হবে এই হাতটা ধরলে আমার কাঁপুনিটা কমে যেত, আমার সব ভয় কেটে যেত, আমারও দুঃখ বোঝার, কথা শোনার কেউ আছে এমন মনে হতো, তখন। আর আমাকে হাত ধরতে হয়নি। আমি হাত বাড়ানোর আগেই তার 5 আঙ্গুলের জায়গা হয়েছে আমার 5 আঙ্গুলের ভাঁজে। আমার স্পর্শকে প্রতিবার অনুভব করতে চেয়েছে। আমি তাকে জোর করে নিজের সাথে চেপে ধরলে নয়। যখন সুখ দুঃখের গল্প করতে করতে মনের সব দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা উগড়ে দেওয়ার পর, ভেজা চোখ মোছাবুছির পর চোখে চোখ স্থির হয়ে দুটো মন টেনে এক জায়গায় করে বলবে, আমার পুরো শরীর বিষণ্ণ ব্যথায় কাতর, আমাকে ছুঁয়ে দাও। ঠিক ঠিক তখন আমি তার শরীর ছুঁয়েছি। তখন সে হাসেনি, আমি তার হৃদয় ছুঁতে চেয়েছি, আর তখনই সে ঝরঝর করে কেঁদে উঠল। আমি ওই কান্নার বৃষ্টিতে আমার শার্টের বুকটা ভেজানোর অপেক্ষায় ছিলাম। উপায়টুকু শুধু জানা ছিল না। সে আমার দিকে সরাসরি কখনো মুগ্ধ হয়ে তাকায়নি। তাকে কষ্ট দেওয়ার পর সে পরে আমাকে আবার ভিন্ন একটা মানুষ হিসেবে আবিষ্কার করত, তখন সে যেভাবে আমার দিকে চোরা দৃষ্টিতে তাকাত, সেটাই আমার জন্য মুগ্ধ তার চাহনি ছিল। সে আমার কোনো কাজেই হাত দিত না, কিন্তু গভীর রাতে যখন আমি ল্যাপটপে কাজ করতে করতে ক্লান্ত হয়ে ডেস্কেই ঘুমিয়ে পড়তাম, তখন সে খুব সন্তর্পণে এসে আমার গায়ের উপর কম্বলটা টেনে দিত। আমি টের পেতাম, কিন্তু চোখ মেলতাম না। খাবার টেবিলে সে কখনো আমার পছন্দের কথা জানতে চায় না, কিন্তু আমি লক্ষ্য করি যে তরকারিটা আমি একটু বেশি আগ্রহ নিয়ে খাই, পরের দিনগুলোতে সেই পথটাই সবচেয়ে নিখুঁতভাবে রান্না হয়। কোনো কোনো ঝগড়ামুখর বিকেলের পর আমি যখন বারান্দায় একা দাঁড়িয়ে থাকতাম, সে পেছন থেকে এসে পর্দা ঠিক করার বাহানায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত।
সে জানত আমি জানি সে ওখানে দাঁড়িয়ে আছে। সে আমার স্পর্শ নিতে আসত না, কিন্তু আমার উপস্থিতির আশেপাশে তার সেই নিঃশব্দ অবস্থানটুকু আমাকে বোঝাতো যে ঘৃণা করতে করতেও সে আমার অভ্যেসে পরিণত হয়েছে। সবচেয়ে অদ্ভুত ছিল তার সেই বিস্ময়মাখা চাহনি। মেয়েকে বুকে নিয়ে যখন আমি লুটোপুটি খেলি, তখন সে আড়াল থেকে এক পলক তাকায়। সেই দৃষ্টিতে থাকাটা দ্বন্দ্ব তাকে অবাক করে এই ভেবে, এই মানুষটাই সেই উদ্ধত শিকারী। সেই এক মুহূর্তের অন্যরকম আমিকে আবিষ্কার করার আনন্দে তার চোখের মণি দুটো উজ্জ্বল হয়ে উঠত। রাতের বেলা যখন আমি অঘরে ঘুমানোর ভান করি, সে মাঝে মধ্যে আমার হাতের তালুতে নিজের আঙুল রাখে, জানে আমি ধরব না। তারপরেও তার সেই ভীতু আঙুলের স্পর্শ আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে স্পর্শ নয়, অনুভব করা। সম্পর্কের সবটুকু মাধুর্য যে সরাসরি প্রকাশে থাকে না, তা আমি তাকে দেখেই বুঝেছি। তার অবহেলা অবজ্ঞা পাহাড়ের মতো অটল, কিন্তু সেই পাহাড়ের খাঁজেই নাম জানা কত বুনো ফুল যে লুকোনো। একদিন সেই চাদর তুলে ফেললে হয়তো দেখা যাবে পৃথিবী সমান একটা বাগান হয়ে আছে। সে এখন আমার কন্যা সন্তানের মা, অথচ সে এখনও আমার ভালোবাসায় পুরোপুরি বিশ্বাসী না। এখনও আমি তার চোখের দিকে না তাকিয়ে কথা বললে সে মনে করে সেই চোখ দিয়ে আমি অন্য কাউকে দেখছি। মুখ অন্যদিকে ফিরিয়ে কথা বললে সে হাজারটা অহেতুক চিন্তা করে বসে থাকে। সে এখনও মনে করে আমি তাকে ভালোবাসি না। আমি বদশিকারী আর সেই অভিমানী উড়ালপঙ্খীর একাকী সংসারের বয়স মাত্র 4 দিন। এই 4 দিন আমি তাকে ভিন্ন ভিন্ন রূপে আবিষ্কার করেছি। অভিমানী স্ত্রী, যত্নবান মা, সদ্য প্রেমে পড়া চঞ্চলা প্রেমিকা, আর তার আমার দ্বিধার সংসারের একটা প্রশ্নচিহ্ন। সে আজও আমাকে ভালোবাসি বলেনি, আমিও চাই না বলুক। আমার তৃষ্ণা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গিয়েছে, সে হাজারবার ভালোবাসি বললেও আমার তৃষ্ণা কমবে না। কিছু তৃষ্ণা আজন্ম থাকুক। গত রাতে সে আমার বুকের ওপর উঠে এলো। সচরাচর এমন হয় না। আমি অবাক হলাম। এই তাজদার সিদ্দিকী, শুনুন। কি? আমরা আগে থেকেই প্রেমিক প্রেমিকা হতাম, তারপর বিয়ে করতাম, তখন এত কিছু তো হতো না। আমি মনে মনে হাসলাম। আগে থেকেই প্রেমিক প্রেমিকা হলে আমরা এখন শুধু দম্পতিই হতাম, যা আর 5টা দম্পতি হয়। বিয়ের পর প্রেমিক প্রেমিকা হতে পারে কজনা। আমি তোর মেয়েকে ডাকবো সেহেরি। শাওনের কথা শুনে সবাই ফিক করে হেসে উঠল। শায়না মেয়ের ভেজা গেঞ্জিটা খুলে ফেলতে ফেলতে বলল, আমার মেয়ে জবাব দিতে শিখুক, তখন তোমাকে দেখে নেবে। কেন, আমাকে কি করবে? তসিফ পাশ থেকে বলল, মামু, তোর কলিজা খামু। সবাই এক দফা হাসল। তাজদার মেয়েকে নিয়ে সমুদ্রে নেমেছিল কিছুক্ষণ আগে। তারপর বালি মাটিতে ছোট ছোট পা দুটোর ছাপ রেখেছে তার মা বাবার পায়ের ছাপের মাঝখানে। পুরো সময়টা জুড়ে ও হাসছিল, একটুও কান্না নয়। অবশ্য ঘুরতে পারলে ওর মতো খুশি আর কে হয়। তিতলি এসে শায়নার হাতে একটি সাদা টি-শার্ট দিল। ভাইয়া দিয়েছে, ভালো করে গা মুছে দিতে বলেছে। তোমার ভাইয়া কোথায়? পুরনো বন্ধু পেয়ে গেছে। আনিস ভাইও ওখানে। মনে হচ্ছে ওরা একসাথে লাঞ্চটা ওখানেই করবে। ঝিমলি বলল, ঠিকই বলেছে, গা ভালো করে মুছে দাও, ঠান্ডা লেগে গেলে সব আনন্দ মাটি। রায়হান বলল, সবাই চলো, এখানে আর থাকতে হবে না, খুব বাতাস এখানে, ঠান্ডা লেগে গেলে সব আনন্দ মাটি। আশরাফও একই কথা বলল। তাসনুভা বলল, বাবুর মায়েরা চলে যান, আমি আর তিতলি থাকবো এখানে। তিতলি বলল, একদম একদম। শায়নারও যেতে ইচ্ছে করছে না। সাবরিনা বলল, আচ্ছা, আমি আর ঝিমলি ভাবি চলে যাই, শায়না বাবুনিকে আমার কোলে দাও। শায়না বলল, তাজদার সাহেব বলেছেন মা মেয়ের ছবি তুলবে। সাবরিনা হেসে ফেলল, তাহলে থাকো। আশরাফ বলল, ওর ঠান্ডা লেগে যাবে। শায়না বুকের সাথে জড়িয়ে ধরে চাদরের আড়ালে রেখে ওর মাথা ঢেকে দিয়ে বলল, লাগবে না, তোমরা চলে যাও। ঝিমলি রায়হানের দিকে তাকালো গলা হেলিয়ে। রায়হান আশরাফের দিকে চেয়ে হেসে উঠল। যেতে চাইছে না। আশরাফ সাবরিনাকে বলল, তুমিও একই দলের নাকি? সাবরিনাও হেসে ফেলল। তসিফ রুহাবকে কাঁধে নিয়েছে, শাওন তার ভাইপো আফনানকে। ওরা খুব মজা পাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে ঘোড়া এলো। তিতলি ঘোড়ায় চড়বে বলে বায়না ধরল। তসিফ ঘোড়া সওয়ারকে বলল, ওকে নিয়ে সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে আসে। তিতলি মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তসিফ হো হো করে হাসতে হাসতে বলল, শাওন, একে এখানে বেচে দিয়ে চলে যাব। শাওন বলল, আমার কাছে বেচে দে, নগদ 5 কোটি। ধুর হালা, 5 টাকাও নাই। তিতলি বলল, শাওন ভাই, মজা করবেন না, আমি সত্যি সত্যি ঘোড়ায় চড়ব। তুমি পারলে মাথায় চড়ে বসো, কোনো আপত্তি নেই তালতো বোন। তিতলি রাগ করে বলল, আপনারা আমার সাথে মজা করছেন? তসিফ ব্যঙ্গ করে বলল, ইয়াফনারা আমার মজা করছেন। শাওন হো হো করে হেসে উঠল। তিতলি শেষমেশ ঘোড়ায় চড়ল।
তাসনুভার এইসবে ইন্টারেস্ট নেই, সে আশেপাশের মানুষজনকে লক্ষ্য করছে। বেশিরভাগ মানুষের ড্রেস সেন্স ঠিক নেই, এরাই আবার মানুষকে হাজারটা জ্ঞান দেয় এটা সেটা নিয়ে, সামান্য ড্রেস সেন্সটুকু নেই। একটা মেয়ে কোমরে বাচ্চা নিয়ে চোখ কুঁচকে সমুদ্রের দিকে চেয়ে আছে। ড্রেসটা ঠিকঠাক আছে, কিন্তু চুল এমন করে বেঁধেছে মনে হচ্ছে পাড়ার ঝগড়ুটে মহিলা। বাচ্চা খুব কিউট, সে কাছে এগিয়ে গেল, বাচ্চাটাকে আদর করল, বাচ্চাটা হাসল। আদর করে তাসনুভা আবারও দূরে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী এলো, মেয়েটিকে উদ্দেশ্য করে ডাকল, মেহবুব। তাসনুভার ধারণা ঠিক, বাচ্চাটা বাবার মতোই হয়েছে, গায়ে গতরে দেখে মনে হচ্ছে আইনের লোক। লোকটা এসে স্ত্রীর উঁচু করে বাঁধা চুল খুলে দিল, ক্লিপটা খুলে নিয়ে। তারপর বাচ্চাকে কোলে নিয়ে স্ত্রীর হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তাসনুভা ছোট্ট করে বলল, নাইস। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল মেয়েটি ছেলেকে কোলে নিয়ে বালুর ওপর অদ্ভুতভাবে বসে বলছে ছবি তুলতে। তার হাজবেন্ড কোমরে হাত দিয়ে হতাশ হয়ে মেয়ে ছেলেকে দেখছে। বেচারাকে নিশ্চয়ই মেয়েটা খুব জ্বালায়। উইয়ার্ড ব্যাট সুইট কাপল। তাজদার এলো তার বন্ধুবান্ধব নিয়ে, সে সবার আগে দৌড়ে দৌড়ে এলো। শাইনা চাদরে ভালো করে মাথা ঢেকে ঢুকে নিল, তার ইশারায়। আনিসের সাথে আসছে তারা, তাজদার হাতের ইশারায় তাসনুভা, তিতলি আর তসিফদেরও ডেকে নিল। তারা সবাই কলেজে একসাথে পড়েছিল, যদিও আনিসের সাথে পরিচিত হয়েছে ব্যাংকের গ্রাহক হিসেবে। সবার সাথে তাজদার পরিচয় করিয়ে দিল। ওরা সবাইকে দেখে বলল, এখানে তো চাঁদের হাট বসে গেছে। তাজদার শায়নাকে দেখিয়ে দিল, শায়না জামান। শায়না সালাম দিল, তারা সালাম নিয়ে কুশলাদি বিনিময় করল। বাবুকে কোলে নিয়ে তাজদারকে বলল, বাপকা বেটি। তাজদার বলল, সেটাই বেশি ভয়ের। সবাই একসাথে হো হো করে হেসে উঠল। তাসনুভা আসতেই তাজদার বলল, নুভা। তাসনুভা সালাম দিল, তারা সালাম নিল। নুভার শোরুমে আমরা গিয়েছিলাম কিন্তু। জি মনে আছে, আবার যাবেন। গতবার আমি বিজি ছিলাম, আপনাদেরকে সময় দিতে পারিনি। অবশ্যই যাব। আনিস বলল, ওটা জেন্টস সব জানলে আমিও যেতাম। সবাই তার কথা শুনে হেসে উঠল। আরে না আনিস ভাই, বোনকে নিয়ে গিয়েছিলাম, ও তো নুভাকে চেনে, পেজে দেখে ড্রেসের কালেকশন, এই আর কি। তাসনুভা বলল, ভাইয়া আরেকবার ঘুরে আসবেন, চা কফি মাস্ট খেতে হবে। আনিস ভাই আপনিও। ঝিমলি বলল, আনিস ভাইয়ার বিরিয়ানি চাই, চা কফিতে হবে না, বেয়াই লাগে কিন্তু। তাসনুভার ফোনে কল এসেছে, সে যাওয়ার অনুমতি চেয়ে বলল, এক্সকিউজ মি। তাজদার অনুমতি দিল। তাসনুভা কানে ফোন চেপে যেতে যেতে ঝিমলিকে চোখ রাগালো। ঝিমলি হাসল। রায়হান বলল, সবার লাঞ্চ একসাথে হবে, যাওয়া যাবে না, চলুন। তারা রাজি হতে চাইল না, কিন্তু তাজদার সিদ্দিকীকে তারা চেনে, সে নাশরবান্দা। দুর্ভাগ্যবশত তার সাথে দেখা হয়ে গিয়েছে, এখন আর ছাড়াছাড়ি নেই। বন্ধুদের পেয়ে তাজদারের উচ্ছ্বাস দেখে শাইনা বিড়বিড়িয়ে বলল, সাহেবের খুশি তো ধরে না। তাজদার তার কথা শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো। শাইনা বলল, ক্যারি অন। তাজদারের চোখ বড় বড় হয়ে গেল। সর্বনাশ, সে ছবি তুলবে বলেছিল। থাক, মাফসাফ করে দিলাম। শাইনা মেয়েকে নিয়ে সরে গেল। সাবরিনা আর ঝিনের সাথে কথা বলতে বলতে চলে যেতে লাগল। সবাই ফ্রেশ হবে। কিছুক্ষণ পর লাঞ্চ। তাজদার বন্ধুদের রায়হান আর আশরাফের সাথে পাঠিয়ে দিল। তারা সবাই একসাথে কথা বলতে বলতে রিসোর্টের দিকে এগোচ্ছে। তাজদার ক্যামেরা নিয়ে শাইনাকে ডাকল, মমতাজ বেগম আসা হোক। ঝিমলি আর সাবরিনা অনেক কাপল ছবি তুলেছে, তাই তারা শাইনাকে বলল, যান, আপনার জন এসেছে। শাইনা শেহরিনকে বুকের সাথে জড়িয়ে তাজদার সিদ্দিকীর দিকে ভ্রু কুচকে তাটিয়ে এগিয়ে আসতে লাগল। মেয়েকে সে শেহরিন বলে ডাকবে ঠিক করেছে, কারণ তার নামের সাথে মিল আছে। অবশ্য আদর করে ময়না, শালিক কত কিছু ডাকে। তাজদার তার সামনে গিয়ে কাছ থেকে ছবি তুলছে। শাইনা হাঁটতে হাঁটতে বলল, দরকার নেই আমার। তাজদার ক্লিক করেই যাচ্ছে। আমার ছানাটিকে দেখান। শাইনা মেয়েকে আরও ভালো করে ঢেকে দিল, কিন্তু মেয়ে চাদরের নিচে থাকতে চাইল না। মাথা আর হাত তুলে বাবার দিকে তাকিয়ে ফোকলা হাসি। তা দেখে তাজদার সিদ্দিকী বিশ্বজয়ী হাসি দিল। শেষমেশ তৌসিফকে ডেকে নিল সে। অনেকগুলো কাপল ছবি তুলল মেয়েকে সাথে নিয়ে। তৌসিফ শেষমেশ ক্যামেরাটা আনিসের দিকে ছুঁড়ে মেরে ক্লান্ত হয়ে বালুর উপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। শাওনও তার দেখাদেখি শুয়ে পড়ল। তিতলি ওদের দেখাদেখি বালুতে বসে পড়েছে সবে। তৌসিফ উঠে এসে ধমাধম পিঠের উপর কিল বসিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগল। বেকুবের বাচ্চা বেকুফ, আম্মু আব্বু তো বেকুব না, তাহলে তোর বাচ্চা বেকুফ। দুজনেই ঝগড়া করতে করতে চলে যেতে লাগলো রিসর্টের দিকে। আনিস চারপাশের দৃশ্যগুলো মন দিয়ে ক্যামেরাবন্দি করছিল। হঠাৎ তাসনুভা এগিয়ে এসে বলল, ক্যামেরাটা দিন তো আনিস ভাই। আনিস চমকে তাকালো, কেন? আমি তো এইমাত্রই নিয়েছি। তাসনুভার ঠোঁটে হালকা ব্যঙ্গ, ক্যামেরা দিয়ে আপনার কি কাজ? আপনি তো ভালোভাবে ছবি তুলতেই পারেন না। আনিসের ভ্রু কুঁচকে গেল, কে বলেছে আমি ভালো ছবি তুলতে পারি না? আজ পর্যন্ত আপনাকে দিয়ে যতগুলো ছবি তুলিয়েছি সবই ফালতু এসেছে।
আনিস একটু গম্ভীর গলায় বলল, আমি খুব ভালো ছবি তুলতে পারি। তাসনুভা ঠোঁটের কোণে হাসি চাপতে চাপতে বলল, ভালো, তাহলে একটা তুলে দেন। এই কথা বলেই সে ভিড়ের দিকে এগিয়ে গেল। মানুষের কোলাহলের ভেতরে তার রঙিন ওড়না মিলিয়ে গেল। কিছুক্ষণ পর আনিস দ্রুত পায়ে ফিরে এলো, ক্যামেরাটা তাসনোভার হাতে গুজে দিয়ে বলল, নাও। তাসনোভা অবাক হয়ে তাকালো। ছবি তুলেছেন? না। এইটুকু বলেই সে ব্যস্ত পায়ে রিসোর্টের দিকে হেঁটে যেতে লাগল। তাসনোভা কৌতূহল চেপে রাখতে না পেরে ক্যামেরার স্ক্রিনে তাকালো। ভিড়ের ঠিক মাঝখানে অগণিত মুখ, রং আর কোলাহলের ভেতরে একজনই পরিষ্কার স্পষ্ট হয়ে উঠেছে, সেটা সে নিজেই। চারপাশটা ভাবসা, শুধু সে স্পষ্ট। মনে হলো ছবিটা কেউ তুলেনি, খুব মন দিয়ে খুব গভীর নীরবতায় দেখেছে, ওটাই ক্যামেরা ধরতে পেরেছে। কক্সবাজারের একটি নামী রেস্টুরেন্টে বিশাল এক টেবিল ঘিরে বসেছে সবাই। টেবিলের একপাশে তাজদার তার বন্ধুদের সাথে পুরনো দিনের গল্পে মেতেছে, অন্য পাশে রায়হান আর আশরাফ তদারকি করছে কোনো কমতি যেন না থাকে। শাইনা শেহরিনকে কোলে নিয়ে কোনো মতে খাওয়ার চেষ্টা করছে। মেয়েটা কোলে থাকতে রাজি নয়, সে হাত পা ছুঁড়ে টেবিলের চামচ ধরার চেষ্টা করছে। তাজদার আর চোখে তার অবস্থা দেখে নিজের বন্ধুদের গল্প থামিয়ে উঠে এলো। শাইনার পাশ থেকে মেয়েকে কোলে তুলে বলল, তুমি খেয়ে নাও, আমি ধরছি। শাইনা কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। তাজদার মেয়েকে নিয়ে রিসোর্টের কাচের দেয়ালের পাশে দাঁড়ালো, যেখান থেকে নীল সমুদ্রের ঢেউ দেখা যায়। বন্ধুদের একজন টিপ্পনি কেটে বলল, তাজ তো পুরাই ফ্যামিলি ম্যান হয়ে গেছে রে। সবাই এটা নিয়ে একচোট হাসল। তাজদার মেয়েকে নিয়ে ঘুরে এসে আবারও চেয়ারে বসল, বলল, উনি সব খেতে চাইছে, এখন কি করা যায়? রায়হান বলল, থেতলে নরম করে মাংস খাইয়ে দে। তাজদার বলল, ও কাপড় নষ্ট হলে শাইনা বকবে, ও খাওয়াবে, ও আস্তে ধীরে সময় নিয়ে খাওয়ায়। আনিস অনেকটা চুপচাপ। হঠাৎ তিতলি বলে উঠল, আনিস ভাই, আপনি তো আজ লাঞ্চের পর আমাদের ইনানি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, যাবেন না? আনিস সম্বিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ অবশ্যই, চাঁদের গাড়িতে করে যাব। তিতলি খুশিতে বাকুম বাকুম। তাসনুভা বলল, চুপচাপ খাও। তুমি খাও। খাওয়া দাওয়ার মাঝখানে ঝিমলি আর সাবরিনা বাচ্চাদের সামলানো নিয়ে হাসাহাসি করছে। তাওসিফ আর শাওন তখনও লবস্টার আর সামুদ্রিক মাছের আইটেম নিয়ে মহাব্যস্ত। তাওসিফ একটা বড় কাঁকড়ার পা মুখে দিয়ে বলল, একটি সুসংবাদ, পরের বার শাওন বউ নিয়ে হানিমুনে আসবে। আনিস বলল, ও তো চাকরি বাকরি করবে না বলছে, ওকে বউ দেবে কে? শাওন রেগে গিয়ে বলল, ভাই, আমার ইজ্জাত সম্মান নিয়ে টানাটানি করবে না কিন্তু। ঝিমলি বলল, তাওসিফ সাহেব ভুল কথা বলেছেন বলে আনিস ভাই রেগে গেছে, পরের বার উনিই বউ নিয়ে আসবেন, শাওন কেন ওনার আগে বউ নিয়ে আসতে যাবে? তাওসিফ বলল, ও ভাই, মুঝে মারো, মুঝে মারো। সবাই হু হো করে হেসে উঠল। আনিস শাওনের উপর বিরক্ত হয়ে চুপচাপ খেতে লাগল। দুপুরের কড়া মুদ যখন একটু পড়ে এলো, সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোলো। আনিস সবার পেছনে হাঁটছিল। তাসনুভা তার পাশে এসে বলল, ছবিটা ভালো তুলেছেন আনিস খাই, বাট নো থ্যাঙ্কস, আরও ইমপ্রুভ দরকার, তবেই ইমপ্রেস হব। আনিস থমকে দাঁড়িয়ে তাকালো। তাসনুভা হালকা হেসে চশমাটা চোখে দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। আনিস একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটাকে বোঝা দায়, আবার না বুঝে থাকাও দায়। তাজদার শাইনার হাত ধরে গাড়িতে ওঠার সময় ফিসফিস করে বলল, পরের বার আপনার ময়নার একটা সঙ্গীর দরকার পড়তে পারে। শাইনা লজ্জা মিশ্রিত রাগে বলল, কি? তাজদার হাসল, সেই দিগ্বিজয়ী হাসি। নীল জলরাশি পেছনে ফেলে তাদের গাড়িগুলো এবার ছুটল ইনানি বিচের দিকে। ইনানি বিচে নামতেই তাসনুভা একটুখানি দৌড়ে গিয়ে একটি পাথরের ওপর উঠে দাঁড়াল। দুহাত মেলে সে সমুদ্রের হাওয়াকে বুকে টেনে নিল। শাইনা, ঝিমলি আর সাবরিনা পাথরের ওপর বসে পড়েছে। বসে বসেই তারা নিজেদের বরদের খাটাচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে, আবার একই ছবিটা 10 বার তুলে আনতে। তবে সেখানে তারা বেশিক্ষণ থাকল না। মেরিন ড্রাইভে নামার পরিকল্পনা আগে থেকেই ছিল। খোলা জিপে করে অনেক দূর ঘুরবে, এই উত্তেজনাই সবাইকে তাড়া দিচ্ছিল। ছবি তোলা শেষ হতেই সবাই প্রায় দৌড়েই গাড়ির দিকে এগোলো। লেট লতিফ আনিস বরাবরের মতো সবার পেছনে, তার একটু আগেই তাসনুভা। তাকে চাইলে লেট লতিফাও বলা যায়, তাই শেষমেশ দুজনকেই পেছনের গাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। তাসনুভা গাড়িতে বসেই চুলের ওপর চশমাটা তুলে তিতলির দিকে তাকিয়ে বলল, তিতলি, চিৎকার করবে না কিন্তু। শাওন সঙ্গে সঙ্গে লুফে নিল। তিতলি, চলো, কে বেশি জোরে চিৎকার দিতে পারি তার প্রতিযোগিতা হোক। তাওসিফ ভ্রুকুচকে হুমকি দিল, দুটোকেই নামিয়ে দেব রাস্তার মাঝখানে। আনিস চুপচাপ বসেছিল, চোখ দুটো জানালার বাইরে, কিছু একটা গভীরভাবে ভাবছে সে। তাসনুভা কানে লাগানো ইয়ারপিস খুলে তাওসিফকে বলল, কোনো গান চলবে না ভাইয়া, চুপ থাক, বলেই গান ছেড়ে দিল। গাড়ি কাঁপিয়ে ডিজে গানটা বেজে উঠল, স্বাগ সে কারেঙ্গে সবকা স্বাগত।
আনিস ধমকে উঠল, গানটা থামিয়ে নিজের পছন্দের ট্র্যাক সিলেক্ট করল। আমি কি তোমায় খুব বিরক্ত করছি? বলে দিতে পারো তা আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই। কেন লেগে থাকি একটা কোনায়? তাসনুভা সহ্য করতে না পেরে গর্জে উঠল, ইয়েস, আপনি এইসব আদিমকালের প্যানপ্যানে গান শুনিয়ে বড্ড বিরক্ত করছেন আনিস ভাই, দয়া করে থামান। তিতলি মিনতি করে বলল, ভাইয়া চল না, সুজন গানটা দাও না। শাওন নাক গেল, ধুর মিয়া, ওসব জমবে না। তাসনুভা গম্ভীর গলায় ঘোষণা দিল, আমি চুজ করব মিউজিক। শেষমেশ তার হাতেই ছেড়ে দেওয়া হলো গান বাছাইয়ের দায়িত্ব। একটু স্ক্রোল করে সে ছেড়ে দিল লেট মি লাভ ইউ। শাওন সঙ্গে সঙ্গে আপত্তি তুলল, ইংলিশ গান বুঝি না নুভা, জমতেছে না, আরেকটা দাও। এইবার আর সহ্য করতে পারল না আনিস, ফোনটা কেড়ে নিয়ে বলল, এবার আমি যেটা দেব সেটাই চলবে। বলি সে গান সিলেক্ট করল। গাড়ির ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সুর, তোমারে দেখিল পরানো ভরিয়া, আসমান জমিন দরিয়া, চলিতে চলিতে থামিয়া দেখিব তোমারে আমিও, হো রূপে দিলা তুমি পাগল করিয়া। তাসনুভা বলল, নাইস। একপাশে নিজ সমুদ্রের অবিরাম ডাক, অন্য পাশে সবুজে মোড়া ছোট বড় পাহাড়ের সারি। কোথাও কোথাও পাহাড়ের বুক চিরে নেমে এসেছে স্বচ্ছ ঝর্ণাধারা, সূর্যের আলোয় ঝিলমিল করছে তার জলরাশি। প্রকৃতির এই অপার সৌন্দর্য চোখে ভরে নিতে নিতে নীরব মুগ্ধতাই তাদের সফরের রীতি টানল। শাহিদা বেগম কপালে হাত দিয়ে রান্নাঘরে বসে আছেন। আফসার বাজারের খলে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আবার? শাহিদা বেগম বললেন, আমি এই বাড়িতে আর থাকব না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব, একটা রিকশা এনে দাও, ওদের সংসার ওরা যা করার করবে, আমি এখানে আর থাকব না। শাহিদা বেগম বললেন, ওই ছেলে আমাকে শেষ করে দিছে। কোন ছেলে? কক্সবাজারে আবার কোন মেয়ের ধান্দায় পড়ল জানি না। অফিসে যাওয়ার সময় আনিস আমাকে বলল, আম্মা আমি বিয়ে শাদী করব না, আমার ভালো লাগছে না। এ কেমন কথা? ওই ছেলে যদি আর কখনো বলে আম্মা আমি বিয়ে করব, ওর বউ আমি ঘরে তুলব না, যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাবে ও বউ নিয়ে। বড় বৌমা, আমি তোমাকে বলে রাখলাম কিন্তু। সাবরিনা মিটমিট করে হাসছে। তাজদার বাড়ি ফিরে এক জায়গায় স্থির হয়ে থাকিনি। তাকে যেতে হচ্ছে মামার বাড়ি, খালার বাড়ি, আত্মীয় স্বজনরা নইলে গাল ভুলিয়ে রাখবে। এদিকে শাইনার বড় আপার বর্ষা বাড়িতে দাওয়াত দেওয়ার কথা। তাজদারের হাতে সময় নেই। শাইনা কথায় কথায় বলল, আপনি প্রায়োরিটি লিস্টে কখনোই আমার আত্মীয় স্বজনরা থাকে না, ওদের আমি পরের বার বলে দেব যেন দাওয়াত দেওয়ার কথাও না ভাবে। বিয়ে হয়েছে সেই কখন, আপনি একবারও আমার মামার বাড়ি যাননি, এমনকি কোনো আত্মীয়ের বাড়িতেও না। ওরা ভাগ্নির জামাই হিসেবে শুধু দুলাভারিবের চেনে, সব সময় টাকা দিয়ে সব ম্যানেজ করা যায় না। আপনি আপনার আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে চেনেন না। তাজদার চুপচাপ তার অভিযোগ শুনেছে, উত্তরে কিছু বলেনি। ব্যাপারটা তো ভেবে দেখেনি। ড্রয়িং রুমে সবাই বসে চা খাচ্ছিল, ঠিক তখনই তসনুবা শোরুম থেকে ভিড়ল। আসসালামু আলাইকুম আব্বু। তাজউদ্দিন সিদ্দিকী সাথে সাথে সালাম নিলেন। ওয়ালাইকুম সালাম। নুবামণি, তুমি ঢাকায় কখন যাচ্ছ? ভাইয়া যাওয়ার পর। কেন? না, বলছিলাম যে তোমার বড় মামা বললেন তোমাকে এখন কোথাও না যেতে, উনি একটা সম্বন্ধের কথা বলছিলেন। কিন্তু আমি এখন চাই না এসব। রায়হান একটু ধমকের সুরে বলল, তাহলে কখন? সময় দাও আমাদের, তুমি যেটা চেয়েছো সেটা তো হয়েছে, তোমার শোরুমটা চালু হয়েছে, একটা পর্যায়ে এসেছো তুমি, এখন তো ভাবা উচিত বিয়ে নিয়ে। তার মধ্যে তাজদার বাড়ি ফিরল, হাতে কিছু ব্যাকপ্যাক আছে। তিতলি দৌড়ে এসে ব্যাগগুলো হাতে নিল। তাজদার ভেতরে ঢুকে সবাইকে এক নজর দেখে নিয়ে বলল, কি অবস্থা? তাসনুবার দিকে তাকালো সে। এখন ফিরেছ? হ্যাঁ। তাজউদ্দিন সিদ্দিকী জানতে চাইলেন, কোনো অসুবিধা হয়নি তো? না। তাজদার সোফায় গিয়ে বসল। তাসফিন বাবুকে নিয়ে এসেছে, কান্না করছে। তাজদার কান্নার কারণ জানতে চাইল। তাসফিন বলল, ওর আম্মু কিচেনে, মাত্রই ঘুম থেকে উঠেছে। তাসফিন তাজনাহাকে নিয়ে বাইরে চলে গেল, ওর মামার বাড়িতে নিয়ে যাবে। ঝিমলি এসে জানতে চাইল, চা নিয়ে আসব? রায়হান বলল, না, তাজ ফ্রেশ হয়ে খাবে। শোন, যেটা বলছিলাম, তারা আসল কথায় ফিরে গেল। বড় মামা বলেছে নুবার জন্য ওই ছেলেটাকে দেখতে। বাড়ি সাতকানিয়া, কিন্তু ওরা থাকে টাউনে নিজেদের ফ্ল্যাটে। আমাকেও বলেছে একবার গিয়ে তাদের ঘরবাড়ি দেখে আসতে। এখন আমার হাতে সময় কম, আমি বলেছি ভাইয়া আর চাচ্চু গিয়ে দেখে আসবে। রায়হান বলল, সমস্যা তো সেখানে না, সমস্যা নুবা, ও কি বলছে দেখ। তাজদার সরাসরি তাসনুবার দিকে তাকালো। তাসনুবা অন্যদিকে চোখ স্থির করে দাঁড়িয়ে আছে। তাজদার বলল, কি বলছে ও? তাজউদ্দিন সিদ্দিকী বলল, আর কি বলবে, একই কথা, বিয়ে করবে না, এখন করবে না, তখনও করবে না, করবেটা কখন? নিজেও পছন্দের কথা জানাবে না, বাড়ির পছন্দের কাউকেও বিয়ে করবে না। তাহলে আমি হয়তো এর পরের বার থেকে আর এই টপিকে কোনো কথাই বলবো না, তোমার যা ইচ্ছে হবে তুমি তাই তাই করবে। তাসনুবা চুপ করে দাঁড়িয়ে রইল। তৌসিফ এসে তাজদারের পাশাপাশি বসল। তাসনুবার দিকে তাকালো কপাল কুঁচকে। যা, ঘরে যা। তাসনুভা বকাঝকা ছেয়ে মন খারাপ করে চলে যাচ্ছিল, তখনই রায়হান বলল, আমি বড় মামাকে তাহলে বলে দিচ্ছি। ঝিমলি বলল,
উনি মাত্রই এসেছেন, ফ্রেশ হোক, তারপর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে। এত তাড়াহুড়োর দরকার নেই। রায়হান বলল, ওকে অনেক সময় দেয়া হয়েছে, ওর কোনো রেসপন্স নেই। ও চুপ থাকলে আমাদের তো কিছু ভাবতে হবে। এভাবে সবাই মিলে চুপ থাকলে কেমন হবে? তাসনুভা বলল, তোমাদের যা ভালো মনে হয়। আর ইউ শিওর? তাসনুভা ছোট্ট করে বলল, তোকে মেয়ে দেওয়ার জন্য কি ওরা বসে আছে? কাবিনের কথা শুনে ওরা আগেই ভাগছে। এ জন্মে তোকে কেউ আর মেয়ে দেবে না। যা, থাক তোরা তোদের বাপের বাড়িতে, আমি গেলাম। শাহিদা বেগম এই বলে বাপের বাড়িতে গিয়ে উঠেছে। ছেলে ওনাকে দুঃখ দিয়েছে, খাইয়ে দাইয়ে পড়াশুনো করিয়ে মানুষ করার পরও এরা মাকে সমান তালে কষ্ট দিয়ে যাচ্ছে। আফসার সাহেব বললেন, জামাই লন্ডনে চলে যাবে, তুমি এই সময় বাপের বাড়ি গিয়ে উঠলে কেন? জামাই যাওয়ার আধ ঘন্টা আগে আমি চলে যাব। ফোনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন। আনিস অফিস থেকে এসে দেখল আম্মা বাড়িতে নেই। বাড়িটা নীরব। সাবরিনা দাদিমার সাথে রান্নাঘর সামলাচ্ছে। মুখলেসের মা এসে কাটাকুটি আর ধোয়া মোছার কাজ করে দিচ্ছে। শাহিদা বেগম ঠিক করে দিয়ে গেছেন, ছেলের বউয়ের কষ্ট হবে ভেবে। আফসার সাহেব নাতনিকে কোলে নিয়ে বসে আছেন। কিছুক্ষণ পরেই শাইনা এলো। আম্মা আসছেন আজকে? না রে মা। মেয়েকে কোলে তুলে নিল সে। সোফায় বসল। ভাইয়ারা অফিস থেকে এসেছে? আনিস এসেছে, আশরাফ আসেনি। ও বোধহয় বাজার সদাই করে ফিরবে। তোর আম্মা বলছিল জামাইকে একবার বলতে তোর মেজো মামাকে গিয়ে দেখে আসতে। লন্ডন থেকে এলো, ঘুরছে ফিরছে। অসুস্থ মানুষটাকে তো একটিবার দেখতে যাওয়া উচিত। আমি কিছু বলতে পারবো না আব্বা, তোমরাও এ বাড়ির পরিস্থিতি কিচ্ছু বুঝবে না। আমি একাই গিয়ে মামাকে দেখে আসব, উনি পরের বার এলে যাবেন। আচ্ছা থাক। মেয়ের বাড়ি থেকে কিছু বলছে? মেয়ের বোনের জামাই নাকি খারাপ ভাষায় কথা বলছে। আশরাফ এজন্য রাগারাগি করছে আনিসের সাথে। তুই বলতো মা, কোনো মেয়ের বাবা এত কম কাবিন দিয়ে মেয়ে দেবে? শাইনা বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে আবারও শ্বশুর বাড়িতে চলে গেল। রসনারা তাজদারকে বলল, পারলে আর 7 দিন সময় নাও। নোভার সম্বন্ধটা ভালো করে যাচাই বাছাই করে দেখো। তুমি চলে গেলে ও আবারও সুযোগ পেয়ে বসবে, কারু কথা শুনবে না। ঢাকায় গেলে ওকে ফেরানো মুশকিল হয়ে পড়বে। তাজদার তৎক্ষণাৎ কিছু বলল না, তবে সে ভাবল বিষয়টা নিয়ে। এটা ঠিক যে এবার গেলে আর 1 বছরেও আসতে পারবে না। রাতে ছাদে ছেলেমেয়েরা কি যেন পার্টি করছে। কেউ বলছে বারবিকিউ পার্টি, কেউ কেউ বলছে জগা খিচুড়ি পার্টি। ফিশ, চিকেন, বিফ বারবিকিউ করা হবে, সাথে নান, পরোটা ইত্যাদি ইত্যাদিও থাকতে পারে। জম্পেশ খাওয়া দাওয়া হবে। তৌসিফ, তাসফিন মিলে কাটাকুটি করছে। তিতলি বসে বসে পপকর্ন খাচ্ছে। ও কোনো কাজের না। শাওনকে আসতে বলেছে, ও এখনও আসেনি। তাসনুভা সাজগোজ করে আস্তে আস্তে খাওয়া দাওয়াও শেষ হয়ে যেতে পারে। স্পেশাল মেহমান আনিস ভাই, যদিও তিনি দাওয়াত রক্ষা করবেন কিনা সন্দেহ। দূরে একটা বেতের চেয়ারে বসা তাজদার, তার কোলে তাজনাহা। মাথাটা 2 হাতের তালুতে নিয়ে সে মেয়েকে অনবরত আদর করে যাচ্ছে। মেয়ে খিলখিল করে হাসছে, আবল তাবল কি যেন বলছে। শাইনা এসে দেখল মেয়ে পায়ের তালুতে পর্যন্ত বাবার আদর নিয়ে যাচ্ছে। সে কিছুক্ষণ দৃশ্যটি উপভোগ করল। তিতলি কল রিসিভ করে বলল, হ্যালো, আসাদুজ্জামান শাওন বলছেন? জি। তিতলি বলল, আপনার হাতে সময় মাত্র 5 মিনিট, দ্রুত হাজির হন। 10 বার ফোন রিসিভ না করার জন্য আপনার ভাগ থেকে 1 পিস মাংস কেড়ে নেওয়া হবে। তৌসিফ ফোন করে নিয়ে বলল, তুই কোথায়? ভাইয়ের পাশে বসে ছাদে, রাজি করাচ্ছি। শালা বসে বসে বিরহের গান শুনছে। উকি দে। ওই ছাদ থেকে উকি দিতেই শাইনাদের ছাদে দেখা গেল 2টো ছায়া, একটা দাঁড়িয়ে একটা চেয়ারে বসা। তৌসিফ চেঁচালো, আনিস ভাই, তাড়াতাড়ি আসেন, নইলে আপনার জন্য হেলিকপ্টার পাঠানো হবে। শাওন বলল, ফোন রাখছে, আমার ফোনে ব্যালেন্স নেই, আমি গরিব মানুষ। শোন, আমি যদি না যাই আমার ভাগেরগুলো পাঠিয়ে দিস। তৌসিফ বলল, তুই গু খা। তিতলি বলল, শাওন ভাই আপনি গু খান। তৌসিফ তার মাথায় চাটি মারল। তোকে কি কথা বলতে বলেছে? তিতলি তার মাথায় চাটি মেরে বলল, এই ব্যাটা সবসময় মারিস কেন? বলেই সে শাইনার কাছে চলে গেল। বলল, শাইনা, আনিস ভাই আর শাওন ভাইকে আসতে বলো, নইলে জমবে না। সে ইনিয়ে বিনিয়ে কথাটা তাজদারকে শোনাচ্ছে। মেজো ভাইয়া বললে আনিস ভাই নিশ্চয়ই আসবে। শাইনা তাজদারকে বলল, এই শুনুন, ভাইয়াকে একটা ফোন দিন। তুমি দাও। ওকে। শাইনা ফোন করল। আনিস রিসিভ করা মাত্রই তাজদার বলল, ছাদে আয়। না, ভালো লাগছে না, আম্মা নেই বাড়িতে। আরে ব্যাটা, এখনো মায়ের আঁচল ধরে বসে থাকবি? মা কেন রাগ করেছে এটা ভাব আগে। তোকে দিয়ে কোনো কাজ হবে না। তুই আর নুভাকে নিয়ে মারাত্মক ঝাড়লায় ফেলে দিয়েছিস 2 পরিবারকে। চলে আয়। তোর জন্য শাওন আসছে না, ওরা অনেক আয়োজন করে ফেলেছে। আনিস তারপরও এলো না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। অমন সময় হঠাৎ ফোন বাজল। আনিস ঘুম ঘুম চোখে রিসিভ করে কানে দিতেই ঝিমলি বলল, আনিস ভাই, আপনার জন্য আমরা বসে আছি, তাড়াতাড়ি আসুন। ভাবি? হ্যাঁ আমি, চটজলদি আসুন।
সম্পর্কে বড়, তাই কথা ফেলা যায় না। সে কিছুক্ষণ বিছানায় বসে রইল। আবারও ফোন বাজল। আনিস নাম্বার না দেখেই রিসিভ করল। হ্যালো আনিস ভাই। আনিস জানতে চাইল, কে? আমি জুনুনারা সিদ্দিকী। এটা আবার কে? ঝাঝালো গলায় ওপাশের জন বলে উঠল, মানে? আনিস বিড়বিড় করল, নুভা। ওপাশে পিনপতন নীরবতা। তাসনুভা বিরক্ত হয়ে বলল, 5 মিনিটের মধ্যে আসুন আনিস ভাই, নইলে খবর আছে আপনার। আনিসের কাশি উঠে গেল। সে কাশতে কাশতে উঠে দাঁড়ালো। পানি খেয়ে গলা ভেজালো। নিজেকে স্বাভাবিক করতে একটু সময় লাগল। পরপর তাজদারের ফোন, তৌসিফের ফোন। সে শেষমেশ তৌসিফকে বলল, আসছি। সিদ্দিকী বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই কিছুক্ষণ পর কেউ একজন দরজা খুলে দিল। তাসনুভা বুকে হাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকে আপাদমস্তক দেখল। ঘুম থেকে কুচকানো শার্ট পরে এলোমেলো চুলে চলে এলেন। আপনাকে বাড়িতে ঢুকতে দেয়া হবে না। শার্টটা আয়রন করে আসুন, নইলে চেঞ্জ করে আসুন। আর হ্যাঁ, চুলও আঁচড়াবেন। আপনার বিয়ে এজন্যই বারবার ভেঙে যাচ্ছে। আনিস থতমত খেল। মানে এটাই যে আপনি এখন আবারও আপনাদের বাড়িতে যাচ্ছেন। আনিস চলে গেল। শার্ট আয়রন করালো না, নতুন শার্ট পরল। তারপর চুলগুলো হালকা আঁচড়ে নিল, আঙ্গুল বুলিয়ে ঠিকঠাক করে নিয়ে তারপর বেরোতে যাচ্ছিল। তখনই সাবরিনের সামনাসামনি পড়ে গেল। সাবরিনার সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, এত রাতে সাজগোজ করে কোথায় যাচ্ছেন? আনিস কাঞ্চুলকে বলল, ওই বাড়িতে ছাদে নাকি কি করছে সবাই। ও হ্যাঁ, আচ্ছা যান, দেখেন আম্মাকে ফেরাতে পারেন কিনা। বলেই সে চাপা হেসে চলে গেল। আনিস কিছুক্ষণ তার কথাটা মনে মনে জপল। আম্মাকে ফেরানোর সাথে ওই বাড়ির কিসের সম্পর্ক? এবার দরজা খুলল তাজউদ্দিন সিদ্দিকী। তাকে দেখামাত্রই বলল, কি ব্যাপার, তুমি এত দেরিতে এলে কেন? ঘুমিয়ে পড়েছিলাম বড় আব্বু। ছাদে এত আয়োজন আর তুমি ঘুমোচ্ছিলে? ঘুম চলে এসেছিল। আচ্ছা যাও, শাওন কোথায়? ও বোধহয় এসেছে আরও আগে। আচ্ছা যাও, বিয়ে শাদির কি খবর? চলছে এক প্রকার। আনিস ছাদে যেতেই সবাই একসাথে হইচই করে উঠল। তাজানাহা কাঁদছে এত হইচই শুনে। তাজদার মেয়ের গালে নিজের গাল চেপে ধরে আদর করতে করতে বলল, মজা করছে সবাই, আপনাকে কেউ বকেনি। শাইনা বলল, বাপের মতোই ঢং। মোটেও না, ঢং সব মায়ের মতো। ঝিমলি এসে আনিসকে বলল, ফাইনালি এসেছেন, ভাবিকে নিয়ে আসতে পারেননি? ভুলে গিয়েছি বলতে। আচ্ছা থাক, উনি বললেও আসবেন না, খাবার পাঠিয়ে দেব। এ কি, শার্টের ভাঁজ দেখে মনে হচ্ছে নতুন শার্ট পরে এসেছেন? জি, এটা কিনেছি, বেশি দেরি হয়নি। মনে হচ্ছে আমার ননদিনীর কাজ সাজিয়ে আছে। সাথে সাথে সে কথা ঘুরিয়ে বলল, কাল আপনার অফ ডে, সো মজা করুন। আপনার বন্ধু চলে যাবে, তৌসিফও চলে যাবে, আমরাও ঢাকায় চলে যাব। বাড়িঘর তখন একা পড়ে থাকবে, আর কাউকে তখন পাবেন না। তাসনুভা কয়েকটা প্লেট নিয়ে ছাদে পা রাখল। তিতলি খবরদার, প্লেটে হাত দেবে না, আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। টিস্যু নাও, প্লেটে রাখো, এদিকে এসো, কাজে হাত দাও। বলতে বলতে সে আর চোখে আনিসকে আপাদমস্তক দেখে নিয়ে বলল, গুড। হ্যালো তিতলি, কথা কানে গিয়েছে? তিতলি কথা শুনল না। টিস্যুর বক্স থেকে টিস্যু বের করে প্লেটের উপর একটা একটা করে রাখল আনিস। তাসনুভা প্লেট সাজিয়ে ফেলল, কাটা চামচ রাখল। শাইনা শশা কাটছে আর খাচ্ছে। তাজদার তার পেছনে এসে দাঁড়ালো। এই খরগোশটা কোথা থেকে এলো? শাইনা তার দিকে তাকিয়ে হাসল। শশার টুকরো তাজদারের বাড়িয়ে দিল। তাজদার সেটা মুখে নিয়ে চিবোতে চিবোতে চলে গেল। শাওন আর তৌসিফ টিকটিক করছে। যেমন একটা অডিও চালু করে দিয়েছে, সেখানে বলা হচ্ছে, হুজুর, পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? সবাই পুরো অডিওটা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। শাইনা বলল, উফ, এরা এত ফাজিল। আনিস বিরক্ত হয়ে শাওনকে বলল, তুই যেদিকে যাস সেদিকে শান্তি নেই কারো। শাওন গলা টেনে টেনে ওয়াচ করার ভঙ্গিতে বলল, শান্তি তোমার বড় অভাব। আমার ভাইয়ের মনে শান্তি তোমার বড় অভাব। তুমি কোথায় শান্তি? তাজদার হেসে উঠে আনিসকে বলল, তুই এদিকে আয়, ওরা যা ইচ্ছে করুক, তোর ওসব দেখতে হবে কেন? ঝিমলির কোল থেকে তাজানাহা শাইনার কোলে যাওয়ার জন্য কাঁদছে। শাইনা তার মুখের কাছে শশার টুকরো নিয়ে গিয়ে আবার টুক করে নিজের মুখে নিয়ে বলল, এখন কোলে নেওয়া যাবে না, হাত ধুতে হবে, মরিচ কেটেছি। সব আয়োজন শেষ। তাসনুফা তৌসিফ আর শাওনকে দিয়ে ফোল্ডিং চেয়ার টেবিল আনাতে চেয়েছে, কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল। সবাই সিদ্ধান্ত নিয়েছে নিচে গোল করে বসে খাবে, তাই বড় সাইজের একটা মাদুর আনা হয়েছে। তাসনুফা খেতে খেতে তৌসিফকে বলল, মাছটা ভালো হয়নি। তৌসিফ আনিসকে খেয়াল করল হঠাৎ, বলল, আনিস ভাই তো মাছটাই বেশি খাচ্ছে দেখছি। শাওন বলল, ও মাংস কম খায়, ও হচ্ছে মাছে ভাতে পিওর বাঙালি বাবু। আনিস চুপচাপ খাচ্ছে। ঝিমলি বলল, আনিস ভাই তাড়াহুড়ো করছেন কেন? ফোনে কারোর সাথে কথা বলার তাড়া আছে নাকি? না না ভাবি, কেউ নেই। রায়হান বলল, তুমি কি বিয়ে শাদী করবে না আনিস?
আনিস মাথা তুলল না। তাসনুভা নিজের বাকি মাছ তিনটের একটা আনিসের পাতে দিল, অন্যটা তিতলি আর শাইনার। ঝিমলি বলল, তুমি খাচ্ছ না কেন? এইসব মাছ আমি খাই না। আনিস বলল, মাংসগুলো নিয়ে ফেলো নুভা, খাওয়ার পর কথা বলবেন। তাজদার বলল, খেয়ে দেখ, নুভা স্পেশাল মশলা বানিয়ে দিয়েছে। ঝিমলি বলল, এক্সপেরিমেন্ট কিন্তু দারুণ হয়েছে ননদিনী। থ্যাংক ইউ। ঝিমলি বলল, আনিস ভাই, ভালো লাগলে জানাবেন কিন্তু, আমার ননদিনীর নতুন আবিষ্কার। আনিস বিফ স্টেক কেটে মুখে দিতে দিতে বলল, ভালো হয়েছে। থ্যাংক ইউ আনিস ভাই। আনিস মাথা নাড়ল। তাসনুভা খুশি মনে কিছু চিকেন তুলে দিল তার পাতে, সাথে রায়হান, তৌসিফ, তাজদান আর শাওনকেও দিল। শাওন বলল, নোভা মনে হয় আমাদেরকে খাইয়ে দাইয়ে শ্বশুর বাড়ি চলে যাওয়ার ধান্দা করছে। ঝিমলি বলল, বাপের বাড়িতে আরও থাকতে বলছেন? নোভা বলল, খাওয়ার সময় ফালতু কথা আমার ভালো লাগে না। ঝিমলির সাথে সাথে তৌসিফও হেসে উঠল। রায়হান বলল, বিয়ের কথা বললেই ফালতু কথা না। তাসনুভা চুপচাপ খেতে লাগল। খাওয়া দাওয়া শেষ হতেই তাসনুভা বলল, ডেজার্ট আছে, ওটাও খেতে হবে। আনিস তাজদারকে বলল, আমি শুধু শুধু বাড়িতে খেয়েছি, আজ আর ঘুম হবে না, বেশি খেলে ঘুম হয় না আমার। ঝিমলি বলল, ঘুম না হওয়ার জন্যেই এত আয়োজন, তার কথার আগামাথা কেউ বোঝেনি এমন না। তাসনুভা কিছুক্ষণ পর ডেজার্ট নিয়ে এলো, ফ্রুট কাস্টার্ড জেলি ডেজার্ট আর শাহি ফিরনি। বেশি কিছু করেনি, ডেজার্ট দুটো সবকিছুকে ছাপিয়ে গেছে, এতটা মজা হয়েছে। সবাই খেয়ে প্রশংসা করল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরও সবাই অনেকক্ষণ ছাদে ছিল। রায়হান শেষমেশ উঠে দাঁড়ালো, সে চলে গেল। বাবুকে নিয়ে শাইনা, তিতলি চলে গেল। শাওনা, তৌসিফও নেমে গেল। তাসনুভা প্লেটগুলো নিয়ে চলে গেল। আনিস তাজদারের সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল দরজার দিকে। তখনই ঝিমলি বলল, আনিস ভাই, আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আপনাদের ব্রাঞ্চে যাব ভাবছি। তাজদার বলল, তুই আয়, আমি নিচে আসছি। আনিস বলল, কি অ্যাকাউন্ট খুলবেন? ঝিমলি কথা ঘুরিয়ে ফেলল, লোন নেব ভাবছি। লোন? বড় অ্যামাউন্টের? তাসনুভা এসে বলল, মাদুরটা অবধি তোলেনি, ওদেরকে আমি কাল। বলতে বলতে সে থেমে গেল। ঝিমলি বলল, ওহ, আপনি এসেছেন। আনিস ভাই, আমার না লোন নুভা নেবে, আপনারা কথা বলে নিন। ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকের ব্যক্তিগত আলোচনা গোপনীয় থাকাই শ্রেয়। বলেই সে একটা হাসি দিয়ে চলে গেল। তাসনুভা দরজার দিকে চেয়ে রইল, পেছনে আনিস। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। তারপর তাসনুভা হালকা করে ফিরে তাকাতে চার চোখ এক জায়গায় হলো। আনিস বলল, ব্রাঞ্চে গেলে ভালো হয়। বলেই সে চলে যাচ্ছিল পাশ কাটিয়ে। তার গাম্ভীর্যতা দেখে যদিও তাসনুভা ভয় হচ্ছিল, তারপরও সে বলল, আপনি চাচি আম্মাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আনিস তার দিকে ফিরল। তাসনুভা অবাক হয়ে বলল, এভাবে কি দেখছেন? কোনোদিন মেয়ে দেখেননি? আপনি নিশ্চয়ই আমাকে পছন্দ করেন না, আমিও করি না। যেহেতু দুজনেই দুজনকে অপছন্দ করি, জুটি হিসেবে আমরা মন্দ হব না। একজন পছন্দ করলে অপরজন অপছন্দ করলে তখন মন্দ জুটি হয়, আমরা রাত জোটক হব। বোঝা গেছে? এবার যান। আনিস চলে যাচ্ছিল, তাসনুভা আবারও ডাকল, আনিস ভাই, দাঁড়ান। আনিস দাঁড়ালো, ফিরে তাকালো। তাসনুভা আঙুলে চুল প্যাঁচাতে প্যাঁচাতে বলল, আপনি সবাইকে বলবেন আপনি আমাকে পছন্দ করেন। আপনি আমাকে ছাড়া বাঁচবেন না। আপনি আমাকে না পেলে পাগল হয়ে যাবেন। থ্যাংক ইউ। আনিস চলে গেল। তাসনুভা খালি পায়ে হাঁটতে লাগল, ঠোঁটের কোনায় মৃদু লাজুক হাসি। আনিস নিচে যেতেই তার দিকে হাঁ করে তাকালো। ঝিমলি সবাইকে সবটা বলে দিয়েছে। আনিস সোজা বেরিয়ে গেল কারো দিকে না তাকিয়ে। আজ রাতে কেউ আর ঘুমাবে না। তাজউদ্দিন সিদ্দিকী আর রওশনারা স্তব্ধ হয়ে গেছেন। তাজদার চুপচাপ বসে আছে। শায়না আর সে চোখাচোখি হয়েছে, কিন্তু দুজনেই যত দ্রুত সম্ভব চোখ সরিয়ে নিয়েছে। রওশনারাও তার মুখোমুখি হতে চাচ্ছে না। আজ দুপুরেই তিনি ছেলের বউকে বকতে গিয়ে ওই বাড়িকে টেনেও অনেক কথা শুনিয়েছেন। সেই বাড়িতে নিজের মেয়ের সম্বন্ধ। শায়না বেঁকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, বাকিরা ঘুমায়নি। তাজউদ্দিন সিদ্দিকী আর রওশনারা সিদ্দিকীর মধ্যে এক দফা কথা কাটাকাটি হয়ে গেছে। তাজউদ্দিন সিদ্দিকী বুঝতে পারছেন না উনি কী দোষ করেছেন। তিনি তো নিজেই স্তব্ধ হয়ে গেছেন কথাটা শুনে। মেয়েটা বিয়ে করছিল না বলে একটা দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি, কিন্তু মেয়েটা তো এখন আরও দুশ্চিন্তায় ফেলে দিল। রায়হান ঝিমলিকে ঘরে এসে বলল, আগুন লাগিয়ে দিয়েছ, এখন নেভাবে কে? ঝিমলি বলল, আম্মু তো আমার উপরও রেগে গেছে, আমার কি দোষ? যা সত্যি তাই বলে দিয়েছি। আনিস ভাই কি খারাপ? আমার তো ওনাকে খারাপ লাগে না। আমার বোন থাকলে ওনার ঘাড়ে ঝুলিয়ে দিতাম। পিওর জেন্টলম্যান, নন্দিনী রায়বাঘিনীর জন্য পারফেক্ট। আনিস খারাপ না, খারাপ পরিস্থিতি। তাজকে নিয়ে এত কিছু হয়েছে, সেখানে এই সম্পর্ক নিয়ে আগানোর কথা ভাবতে পারছে না আম্মু আব্বু। ঝিমলি বলল, আমি কিন্তু ঢাকায় যাচ্ছি না মিস্টার, ঝগড়া দেখব। কিসের ঝগড়া? দুই বাড়ির। বলেই সে ফিক করে হেসে ফেলল। রায়হান তার দিকে হতাশ চোখে চেয়ে রইল। তুমি মজা নিচ্ছ?
চাটগাইয়া ছেড়ে বিয়ে না করলে কত কিছু যে মিস করে ফেলতাম, ভাগ্যিস করলাম। রায়হান বলল, আমার মোটেও মজা লাগছে না। ঝিমলি বলল, শায়না ভালো করেছে, খেয়ে দেও ঘুমিয়ে করেছে। অতিরিক্ত টেনশনে ঘুম আসে, ওরও ওই অবস্থা, ওর টেনশন আরও বেশি হচ্ছে। তা ঠিক, যাই নিচে গিয়ে দেখে আসি। ড্রয়িং রুমে পরিস্থিতি উত্তপ্ত। তিতলি খবর নিয়ে এলো তাসনুবার কাছে। তাসনুবা শুয়ে আছে সোজা হয়ে, বুকের ওপর বালিশ জড়িয়ে ধরে। তিতলি তার পাশে বসে বলল, আপু, এখন আব্বু চা খাচ্ছে, মেজো ভাইয়া চুপচাপ আব্বু আর চাচুর কথা শুনছে, বড় ভাইয়া আব্বুকে সাবধানে কথা বলতে বলছে, তৌসিফে কথা শুনতে শুনতে সোফায় ঘুমিয়ে পড়েছে, তাসফিন খেলা দেখছে। আর তাসনুফা ধমক দিয়ে উঠে বলল, শাট আপ তিতলি, এসব জানতে চাইনি, কি কথা হচ্ছে সেই সব জানতে চেয়েছি। তিতলি বলল, ওকে, গিয়ে শুনে আসি, তুমি ঘুমিয়ে পড়লে আমি আবারও ডেকে তুলব। প্লিজ গো। তাসনুভা চোখ বন্ধ করল আবারও। তিতলি তার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে। আশ্চর্য, কি এমন ঘটেছে যার জন্য সবাইকে না ঘুমিয়ে সারা রাত মিটিং করতে হবে? রায়হান বলল, বাকি কথা কাল সকালে হবে, এখন এত অশান্তি করে কি হবে? তাজউদ্দিন সিদ্দিকী চুপ করে রইলেন। রওশনেরা বললেন, আমি বুঝতে পারছি না এত এত ভালো সম্বন্ধ ফেলে কেন ওকে পাশের বাড়ির ছেলের প্রতি ঝুঁকতে হবে। আশরাফের মায়ের পা মাটিতে পড়বে না আর, ভাববে এই বাড়ির সবাই ঠেকায় পড়েছে। একজন তো বিয়ে করলো ওই বাড়ির থেকে বাড়ির কারো কথা না শুনে, তারপর কি হলো সব তো দেখতেই পেলাম চোখের সামনে। 6 মাস যেতে না যেতেই লন্ডন থেকে দেশে ফিরতে হলো, বউয়ের কথায় ওঠবস করতে হচ্ছে, তারপরও শান্তি আছে? এখন সে আবার লন্ডনে ফিরবে, তার বউয়ের আবারও অশান্তি শুরু হবে। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়, নিজেরাই ঝামেলা বাঁধায়, তারপর সব সামাল দিতে হয় আমাদের। সবসময় তাদের কথায় কেন আমাদের চলতে হবে? আমরা বেঁচে থেকে কি করছি? তিনি যেন বহু পুরনো রাগও আজ উগরে দিচ্ছেন। তাজউদ্দিন সিদ্দিকী বলল, সেটা হয়ে গেছে, বাদ দাও। বাদ দেওয়ার কারণেই তো আরেকজন সাহস পেয়েছে। তারা কিসে কম যে ওই বাড়ির ছেলেমেয়েদেরই দরকার পড়ে তাদের? তাদের কি কোনো অংশে কম বানিয়েছি? আমাদের কথার কোনো মূল্য নেই তাদের কাছে? অবশ্য ছোটগুলোর কি দোষ দেব, বড়রাই তো এইসব শিখিয়েছে তাদের। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠছে। রায়হান বলল, আম্মু, পুরনো কথা না বলে এখন কি করা যায় সেটা বলো। নুভাকে ঢাকায় পাঠিয়ে দাও, ব্যাস ওখানে দেখে শুনে বিয়ে দিয়ে দেব। তুমি ভুলে যাচ্ছ নুভা তোমার মতো নয় যে মা বাবার কথা চুপচাপ শুনবে। তাজদার সাথে সাথে দাঁড়িয়ে পড়ল, বলল, আমি ঘরে যাচ্ছি, ঘুম পাচ্ছে। তাজউদ্দিন সিদ্দিকী বলল, হ্যাঁ যাও। রওশনারা বললেন, ছেলে মেয়েকে একদম প্রশ্রয় দেবেন না, আমরা মরে যাইনি, ওরা যা খুশি সিদ্ধান্ত নিতে পারে না। তাজ, তুমি তোমার বোনকে বলে দেবে, ও যা চাইছে তা হবে না। তোমার কারণে ও এত সাহস পেয়েছে, এখন তুমি এইসব মিটমাট না করে দেশ থেকে যাবে না। আমি জানি না তুমি কিভাবে কি করবে, কিন্তু তুমি তোমার বোনকে বিয়ে দিয়ে তারপর দেশ ছাড়বে। পাশের বাড়িতে আমি মেয়ে দেব না, যাই হয়ে যাক। আমি থাকবো না এইসবের মাঝখানে, নোভা হ্যান্ডেল করবে সব, আমি এখানে একটা কথাও বলবো না। তুমি বলবে, কারণ তুমি ওকে এইসবে জড়াতে বাধ্য করেছো। কি দরকার ছিল ওদের একসাথে ট্যুরে নিয়ে যাওয়ার? ওখান থেকে আসার পর ওর মধ্যে পরিবর্তন দেখেছি আমি। আজকেই বা কি দরকার ছিল এত কিছু করার? আমাদের মান সম্মান? ওই বাড়ির মেয়ে গিয়ে করায় তোমাদের মান সম্মান কমেছে? হ্যাঁ, কমেছে, তোমার না কমলেও আমাদের কমেছে। এখন আমি কি করতে পারি? রায়হান বাধা দিল, আম্মু, ওকে ছাড়ো। তাজদার বর্গীয় শব্দ করে বলল, বলতে দাও, এখন আমি কি করলে তোমরা খুশি হবে সেটা বলো। রওশনারা রাগে টকবক করছেন, মুখ ফিরিয়ে রাখলেন। তুমি কোনোদিন আমার কথা শোনোনি, নোভা ঠিক তোমার মতো হয়েছে। তোমাদের কাছে আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই। মেয়ের বাবা হয়েছ, যেদিন ও তোমার কোনো সিদ্ধান্তকে গ্রাহ্য করবে না সেদিন আমার যন্ত্রণাটা বুঝবে। তাজদার বলল, এখন আমাকে কি করতে বলছো সেটা ক্লিয়ার করে বলো, আর এটাও বলো কি করলে তুমি আমাকে আর কখনো বিয়ের খোঁটাটা দেবেন না। রওশনারা চুপ করে রইলেন। তাজদার মায়ের দিকে চেয়ে রইল। আম্মু, আমি একটা প্রশ্ন করেছি, তুমি আমাকে কথাটা বলছো ঠিক আছে, কিন্তু শায়নাকে বললে তোমার প্রতি ওর মনে বিতৃষ্ণা বাড়বে, কমবে না। তাহলে ওকেও তুমি এভাবে খোঁটা দিয়ে যাবে? তোমার বউ তোমাকে এসব বলেছে? আমি তো জানতাম সে বোবা, কথা বলতে জানে না। তোমাকে সব ঢাকায় বলেছে? বলবে তো, বলার জন্যই বরকে নিয়ে এসেছে কান্নাকাটি করে। রায়হান কাউকেই থামাতে পারছে না, কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে। তাজদারকে দেখেও সে অবাক হচ্ছে। বোধহয় এই প্রথম আম্মুকে ওকে এত কথা বলে নিজেও স্বস্তি বোধ করছে, কারণ এর আগে কখনোই তাকে এত কথা শোনানোর সুযোগ পায়নি সে। কোনো কথা বলার আগেই কেটে পড়ত। আজ মনে ঝাল মিটিয়ে নিচ্ছে রওশনারা। একটা ছেলেমেয়েও মা বাবার সম্মানের কথা চিন্তা করে না, এদের বেশি স্বাধীনতা দিয়ে ভুল হয়ে গেছে। তাজদার আর দাঁড়ায়নি, গটগট পায়ে হেঁটে ঘরে চলে গেছে। দরজা ভাজিয়ে দেওয়া ছিল। বিছানায় তাজনাহা ঘুম, শায়না জগ থেকে গ্লাসে পানি ঢালছে। পরনে একটা কালো কাফতার নাইটি, চুলগুলো খোলা। বাবু ঘুম, তাই সে আলো জ্বালাচ্ছে না। এটুকুনি একটা মেয়ে আলো জ্বালালে সে কিভাবে যেন টের পেয়ে যায়।
গ্লাসে পানি খেতে খেতে তাজদারের দিকে ফিরল। তাজদার আলো জ্বালাতেই সে আবারও চট করে আলো নিভিয়ে মনে করিয়ে দিল আলো জ্বালানো যাবে না। তাজদার ডিম লাইটের আলোয় রিডিং গ্লাসটা খুঁজে বের করল, তারপর সেটা চোখে দিয়ে ল্যাপটপটা নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর তাজনার ঘুম ভেঙে গেছে। শাইনা জানে এই টাইমে তার ঘুম ভেঙে যায়। ঠিক এই সময়টাতে তারও ঘুম ভেঙে যায়। সে ড্রয়ার থেকে কয়েকটা চিপস, বিস্কিট, চকলেট নিয়ে এসে বসল। মাঝরাতে খিদে লাগলে টুকটাক এইসব খায়, অন্য কিছু খেতে ইচ্ছে করে না। তবে ঢাকায় থাকাকালীন মাঝরাতে দুজন মিলে নুডলস, পাস্তা, পিৎজা অনেক ভাজাভুজি করে খেত। এই বাড়িতে এইসব করে খাওয়ার সুযোগ নেই। তবে ফ্রিজে কিছু থাকতে পারে, কিন্তু সে ঠান্ডা কিছু খেতে পারবে না। বাবু কাঁদছে। সে চুলটা বেঁধে নিয়ে কোলে তুলে নিল, তারপর পুরমুর শব্দ করে চিপস খেতে লাগল। বাবু খাওয়া শেষ করে তার মুখের দিকে চেয়ে রইল। রাতের বেলা তার চোখে ঘুম নেই। সে বাবুকে তাজদারের কোলে দিয়ে এলো। দুটো ডিউটি একসাথে করা পসিবল? আমার দ্বারা পসিবল। আমি মানুষ নাকি? আই নো। শায়না বিছানায় শুয়ে পড়ল। এটা না করলে ল্যাপটপ নিয়ে বসে থাকবে। তাজদার এবার ল্যাপটপ বন্ধ করে মেয়েকে বিছানায় রেখে খেলনা পুতুল দেখিয়ে হাসাতে লাগল, আর তার ফাঁকে শায়নার দিকে তাকালো। তুমি ঘুমাওনি? ঘুমিয়েছি। আপনাদের ফ্যামিলি ড্রামা দেখার জন্য জেগে থাকার সময় আমার নেই। ক্রিঞ্জ ফ্যামিলি। আমার ফ্যামিলি ক্রিঞ্জ? ইয়েস, তুমি এই ফ্যামিলির একজন মেম্বার। আপনিও? শাট আপ। ইউ জাস্ট শাট আপ। ইউ শাট আপ এগেন শায়না মমতাজ। বলেই রাগে গজগজ করতে পাশ ফিরে শুয়ে পড়ল সে। কিছুক্ষণ পর বাপ মেয়ে দুজনেই একসাথে ঘুমিয়ে পড়েছে। শায়না দুজনের গায়ে লেপ তুলে দিয়ে দুজনের কপাল দুটো চুমু খেয়ে শুয়ে পড়ল। শায়নার দুলাভাইরা সকাল সকাল ঢাকঢোল পিটিয়ে বউ বাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি হাজির। শারমিলা আর সাবরিন মহাবিরক্ত। ধমকে বলল, এদের এত খুশি কিসের বুঝতে পারছি না। আপনারা আগে থেকে জানতেন নাকি? জামিল বলল, আগে থেকে জানতাম মানে? আমরা তো সেদিনই বুঝেছিলাম যেদিন তালতোবন বলল আনিস ভাই আপনাকেই লাগবে। ইমতিয়াজ বলল, কিন্তু আমাদের শাশুড়িমা ছাড়া জমবে না, ওনাকে খবর দাও দ্রুত। আফসার সাহেব বললেন, রওনা দিয়েছে, আসার পর কি করে আল্লাহ জানে। সাবরিনা সবার অবস্থা দেখে হাসছে। আশরাফ আশ্চর্য হয়ে বলল, তোমার হাসি পাচ্ছে? সাবরিনা বলল, মেজ ভাইয়ের কথা ভেবে হাসি পাচ্ছে। বেচারা সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গেছে। কাল রাতে শাওন কি বলেছে কে জানে। দুই ভাই মারপিট লেগে গেল। দাদিমা এসে সোফায় বসলেন, বললেন, তোমরা এত ফুলমালা কিসের জন্য এনেছো আমি তো বুঝতে পারছি না। জামিল বলল, শাশুড়িমাকে মিষ্টি মুখ করাবো, ছেলের বিয়ে পাকা হলো বলে কথা। শারমিলা বলল, কচু হয়েছে, ওই মেয়ে আমাদের বাড়িতে এসে সংসার করবে বলে মনে হয় আপনার? করবে করবে, আমার সম্বন্ধী পটাতে যখন পেরেছে তখন সামলে নিতেও জানবে। সাবরিন বলল, ও জীবনেও এই বাড়িতে থাকবে না, ওকে আমরা ছোট থেকে চিনি। কি না কুচু মেয়ে, কথায় কথায় মানুষকে ছোট করে। শানুকে কত জ্বালিয়েছে বিয়ের পর থেকে, এখনও ওর সাথে ভালো সম্পর্ক হয়নি। ভাইয়ের ভয়ে এটা সেটা করে। আমরা কি ওকে চিনি না? ও আমার ভাইয়ের জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে। ডেঞ্জারাস মেয়ে। ইমতিয়াজ বলল, শানু কি বলে? সাবরিন বলল, ওই বেয়াদব তো কথা বলতেই চায় না, বলে বেশি কথা বললে তাজ ভাই নাকি সন্দেহ করবে। সাবরিনা বলল, ভুল কিছু তো বলেনি, ভাইয়া আবার ভেবে বসবেন ও মানা করে দিয়েছে। আশরাফ বলল, ওকে এসবের সাথে জড়ানো লাভ নেই, বড় আম্মু এমনিতেই ওকে নানান কথা শোনায়। আফসার সাহেব বললেন, হ্যাঁ, আমার মেয়েটা একটু শান্তিতে সংসারটা করুক। দাদিমা বললেন, তোর মেয়ে বোবা, তাই বলে বোবার শত্রু নেই এ কথা ভুল। বোবাদের মানুষ পেয়ে বসে। আমি কতবার শিখিয়ে দিলাম, তোর বড়মা ঠ্যাসগুতা মারলে তুইও সুন্দর করে জবাব দিয়ে দিবি, বলবি আমি এমনটা করিনি, বলিনি। না, তোর মেয়ের মুখ ফাটে না, ঝগড়া করতে হয় নাকি, সুন্দর করে বলে দিলে হয়। শারবিলা বলল, ও সব পারবে না, সবাইকে দিয়ে হাল চাষ হয় না। বড় আম্মু আগে ওকে পছন্দ করত, সেটা মনে করেও কিছু বলতে পারে না, পারবেও না। তাজ ভাই সামলাতে পারলে ভালো, নইলে দেখবে এই সবের জন্য ওকে কথা শোনাতে ছাড়বে না। শাহিদা বেগম এলেন, সঙ্গে আনিসও। মাকে বাসস্ট্যান্ড থেকে নিয়ে এসেছে সে। শাহিদা বেগম বোরকা খুলে বসলেন সোফায়। ও মা, সকাল সকাল জামাইরা বাড়িতে হাজির। জামিল আর ইমতিয়াজ শাশুড়ির গলায় মালা পরিয়ে দিল। তারপর সাবরিনাকে বলল, মিষ্টি নিয়ে আসুন। কি হয়েছে বলবে তো আমাকে? দাঁড়ান, এত তাড়াহুড়ো করলে সমস্যা, বসেন আগে, একটু জিরিয়ে নিন। সাবরিনা প্লেটে করে মিষ্টি নিয়ে এলো। আনিস এসে সোফায় হেলান দিয়ে বসে পড়েছে বাবার পাশে। জামিল আর ইমতিয়াজের কাণ্ড কারখানা চুপচাপ দেখে যাচ্ছে সে। শাহিদা বেগম বললেন, এটা কোন মেয়ে? বোয়ালখালীর মেয়েটা নাকি, নাকি চন্দনা ইসেরটা? জামিল বলল, আগে মিষ্টি খান। জামাইগুলো আমার সাথে মশকরা করে। হেসে উঠল সবাই। জামিল শাশুড়িকে মিষ্টি খাইয়ে দিল। শাওন এসেছে, ভিডিও করছে, শাইনাকে পাঠাবে। এই বাড়ির তামাশা দেখা মিস হয়ে যাবে নইলে। শাহিদা মিষ্টি চিবোতে চিবোতে আনিসের দিকে তাকালেন। তুই কিছু বল, সবাই কি শুরু করেছে, আপনি কিছু বলেন। আফসার সাহেব বললেন, খাওয়া শেষ করো আগে, একটু পানি দাও। সাবরিনা পানি এগিয়ে দিল।
শাহিদা বেগম পানি খেলেন। জামিল বলল, আম্মা, আগামী সপ্তাহেই বিয়ে, এটাই পাকা কথা। এইবার আনিস ভাইয়ের বিয়ে আটকায় কে? শাহিদা বেগম আবার আনিসের দিকে তাকালো। মেয়ে কোথাকার? আজিমপুরের। শাহিদা বেগম কপাল কুঁচকে ফেললেন। আজিমপুর মানে এই পাড়ার? এই পাড়ার পাশের বাড়ির। শাহিদা বেগম ভাবতে লাগলেন, শিউলি, ওকে ওর জামাই নিয়ে গেছে, ডিভোর্স হয় নাই তো? জামিল আর ইমতিয়াজ একসাথে কেসে উঠল। আম্মা, আনিস ভাইকে আপনার কি মনে হচ্ছে? উনি কেন শিউলিকে বিয়ে করতে যাবে? এই পাড়ায় আরও মেয়ে আছে তো। কে? ধুর, এত ভনিতা করো না তো জামাই। শাওন বলল, জুনুনারা সিদ্দিকী। এইটা আবার কে? তোমার ছোট মেয়ের ননদ, তাজদার সিদ্দিকীর বোন, তাজনা বুড়ির ফুপু, বড় আম্মুর মেয়ে। শাহিদা বেগম স্তব্ধ হয়ে কপাল চেপে ধরে আনিসের দিকে চেয়ে আছেন। তারপর শুরু হলো আসল যুদ্ধ। শাহিদা বেগম কপাল চাপড়াচ্ছেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, এইসব কেমন কথা? আম্মা, আপনি কিছু বলেন। এই ছেলেকে কি এখনো ধরে ধরে ভালো মন্দ শেখানোর বয়স আছে? তুই এটা কি করলি আনিস? আবার আমার দিকে তাকিয়ে আছে। তুই ভূত হইলি না ভূত হইলি না, আমি পেটে এটা কি ধরলাম? ইমতিয়াজ বলল, আপনি কিছু তো বলেন আনিস ভাই। আনিস নড়ে চড়ে বসল। আগে সবাই বলা শেষ করুক। শাহিদা বেগম কপাল আর বুক চাপড়াতে চাপড়াতে ভেতরে চলে গেলেন। ফুতে জেনে শুনে কোথায় ঝাঁপ দিল আল্লাহ! শাওন আনিসের দিকে চেয়ে বলল, আনিস, তুমি কিন্তু কাজটা ভালো করলা না। এজন্যই তো বলি, কাল মাছ তুলে তুলে এত যত্ন করে কেন খাওয়াচ্ছিল? তুমি তলে তলে টেম্পু চালাও আর আমরা বললেই হরতাল। আনিস বলল, তোর কান বরাবর দেব চড়, বেয়াদাব। জলে জলে, হাঁচা কথা শুনলেই জলে। আনিস কপাল কুঁচকে তার দিকে চেয়ে রইল। রান্নাঘরে সবাই শাহিদা বেগমকে সান্ত্বনা দিচ্ছিল। তখনই শাওন গিয়ে বলল, তাহলে আগামী শুক্রবারে বিয়ে হচ্ছে, ডিজে ডিজে চলবে, আবিতে পার্টি শুরু হো গেয়া। শাহিদা তার নাচানাচি দেখে গর্জে উঠে তার দিকে চা ছাঁকনি ছুঁড়ে মেরে বললেন, তুই গোলাম, ওই বাড়িতে বাকি যেটা আছে ওটাকেও নিয়ে আয়। শাওন বলল, আম্মা আম্মা, আমি কিন্তু এসব বিষয়ে ভীষণ সিরিয়াস, একদম মস্করা করবা না, নিয়ে আসতেও পারি। এক স্টেজে 2 ছেলের বিয়ে, হা হা। শাহিদা বেগম উঠে দাঁড়ালেন। ঝাড় আইয়েন হরে গোলামর্ছা গোলাম। শাওন দেউড়ে পালালো। সাবরিনা ঘরে গিয়ে দরজা বন্ধ করে হাসছে। শাইনা সকাল থেকে একদম চুপ, ঘর থেকে বিনা কারণে বের হলো না। রান্নাঘরে হাজারটা কথা চলছে, সে গেলে থেমে যাচ্ছে সবাই। সবার চেহারা দেখে অন্তত এটুকু বোঝা হয়ে গেছে, কাল রাত তুফান যাচ্ছে এই বাড়িতে। সকাল থেকে তাজদার সিদ্দিকীর সাথেও তার কোনো কথাবার্তা হয়নি। সকালের নাস্তার টেবিলে একবার চোখাচোখি হয়েছিল, তারপর কোথায় যেন বেরিয়ে গেছে, ফোনও করেনি। দুপুরে বাড়ি ফিরল, তার মুখের দিকে তাকালো, সে তাকালো না। সে এইসব বিষয়ে কোনো কথা বলতেই চাইছে না। তাজদার গোসল করে তাজনাকে কোলে নিয়ে ঘুম পাড়ালো। তারপর খেয়ে দিয়ে রুমে এসে আবারও তার মুখের দিকে তাকালো। শায়না একটু ভাত ঘুম দেবে, আম্মা ফোন করেছে, বলেছে বাড়িতে যেতে। সে যাবে কি যাবে না এখনও নিশ্চিত না। তাজদার হঠাৎ গমগমে গলায় খোঁচা মেরে বলল, পাশের বাড়ি আর আমার রুমে প্রচুর কারেন্ট, পা রাখা যাচ্ছে না। শায়না সারাদিন চুপ থাকলেও এটুকু বুঝতে পারছিল, তাজদার সিদ্দিকী তার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে, তাই সকাল থেকেই খোঁচাচ্ছে, ইনিয়ে বিনিয়ে তার মুখ খোলার চেষ্টা করছে। অবশ্য তার এমন অবস্থা হয়েছে যে ইদানিং শায়না ঝগড়া না করলে তার ভালোই লাগে না। সহজ কথায় পেটের ভাত হজম হয় না। শায়না এবার তার ইচ্ছে পূরণ করল। বিছানার চাদর ঠিক করতে করতে বলল, কারেন্ট বেশি জেনেও শখ খেতে গেলে পাশের বাড়ির কি দোষ? তাজদার কাবার্ড খুলতে খুলতে বলল, ভুল জায়গায় তারা কারেন্ট দেখায় কেন? কারেন্ট ক্ষতির জেনেও পা বাড়ায় কেন? কারণ ওদের শখ খেতে ভালো লাগে, পরে পুড়ে ছাই হয়ে গেলে তখন বোঝে মজা। আগুনে পুড়ে সোনা খাঁটি হয়। ওরে ডায়ালগ! আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। তাজদার বেরিয়ে গেল। বেলা পড়তেই তাজদার বাড়ি ফিরল। তার চিল্লাচিল্লি শুনে ঘুম ভেঙে গেল মা মেয়ের। শায়না তাজনাকে বুকের ওপর নিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। হ্যালো! শায়না চোখ মেলতেই তাজদার সিদ্দিকীকে দেখল, তাদের দিকে ঝুঁকে আছে, চোখ মুখ অস্বাভাবিক। কি? আপনি আপনার বেবিকে নিয়ে 2 দিনের জন্য নাইওর যান, কিছু ফ্রুটস এনেছি, ওগুলো নিয়ে চলে যান, উঠুন। শাইনার কপাল কুঁচকে গেল। ইচ্ছে মতো চিল্লানোর জন্য তাকে চলে যেতে বলছে। সে চলে গেলে এখানে কি হবে সে কি জানে না? যাবে না সে ওই বাড়িতে। সে চুপচাপ বসে রইল বিছানায়। তাজদার বাবুর জিনিসপত্র গুছিয়ে দিতে লাগল। শাইনা বিছানা থেকে নেমে ব্যাগটা টেনে নিয়ে জায়গা মতো রেখে দিল। তাজদার অবাক হয়ে তাকালো তার দিকে, বলল, কি সমস্যা? শাইনা বলল, আমি চলে গেলে আপনি এখানে ইচ্ছে মতো চিল্লাতে পারবেন? এই প্রশ্নটায় কিছুটা প্রশ্রয়ও ছিল। তাজদার নিচের ঠোঁট কামড়ে তার দিকে তাকালো, তারপর মুখ ফিরিয়ে রাখল। নাকের পাটা কাঁপছে। শায়না বলল, আপনি কি ভাইয়ার সাথে কথা বলেছেন? বলেছি। কি বলেছে? তার সময় লাগবে।
আপনি এই সামান্য কথাটায় অপমানিত। অফকোর্স। এবার শায়নার দিকে দৃষ্টি ফেলে বলল সে। শায়না কপাল কুঁচকে বলল, এখন কি সিদ্ধান্ত নিয়েছেন তাজদার সিদ্দিকী? নুভাকে আমি একটা ভালো একটা ছেলে দেখে আগামী 1 সপ্তাহের মধ্যেই বিয়ে দিয়ে দেশ ছাড়ব। দ্যাটস মাই প্রমিস। তারপর আর কিচ্ছু না। আমি বলছি তুমি চলে যাও, আমাকে আমার মতো করে আমার ফ্যামিলির সাথে ডিল করতে দাও। আমি থাকলে কি সমস্যা? শায়নাকে চেপে ধরে বিছানায় বসিয়ে দিয়ে সে বলল, অনেক সমস্যা। শায়না কুকুরে গেল। জানোয়ারের মতো হাত। সরি। শায়না হাত সরিয়ে নিল। তাজদার ছাড়ল না দেখে বাহুতে কামড় বসিয়ে দিল। দূরে যান। তাজদার বেরিয়ে গেল গটগট পায়ে হেঁটে। শাহিদা বেগম ফোন করেছেন। শায়না ফোন রিসিভ করে চুপ করে বসে রইল। শারমিলা বলল, শানু, তাজ ভাই কি তোকে কিছু বলেছে? শায়না গর্জে বলল, লাউডস্পিকার দাও আপা। শারমিলা লাউডস্পিকার দিল। শায়না বলল, আম্মা কোথায়? শাহিদা বেগম বললেন, আছি, বল। আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় লন্ডনওয়ালা দেখে বিয়ে দিয়ে ফেলেছ চোখ বন্ধ করে। এখন ছেলের বউ আনার সময় এত নাটক কেন? আমি মেয়ে বলে ছেলে আগে খারাপ ছিল জানার পরও বিয়ে দিয়ে বোঝা নামিয়ে ফেলেছিলে, তাই না? মেয়েই তো, জাহান্নামে যাক, আমার কি। কিন্তু ছেলের বউ তো যেমন তেমন আনা যাবে না। সাবরিন বলল, তোমার মেয়েও কিন্তু শ্বশুরবাড়ির হয়ে কথা বলছে আম্মা। আম্মা, একটা কথা ভালো করে শোনো। ওই মেয়ে বেয়াদব, গুরুজন ছোটজন মানে না, তেমন তার ভাইও মানত না। তার সাথে আমি সংসার করছি। তোমার ছেলে যদি বলে সংসার করতে পারবে, তাহলে সেখানে তোমরা কে? ও করবে না বিয়ে, জেনে শুনে অশান্তি কেউ জীবনে টেনে নেবে না। আকারি ইঙ্গিতে বলছে, বড়দের সম্মতি না থাকলে অশান্তির মধ্যে দিয়ে সে কোনো বিয়ে শাদী করবে না। শায়না ফোন কেটে দিল। বাইরে গিয়ে শুনল তাজদার তাসনুভাকে বলছে, তুমি কাল সকালে আমার সাথে ঢাকা যাচ্ছ, একটা কথাও শুনতে চাই না আমি। তাসনুভা চুপচাপ মেনে নিয়ে ঘরে চলে যাচ্ছিল, তখনই শায়নার সামনে পড়ে গেল। তারপর নিজের ঘরের দিকে চলে গেল। শায়না তার পাশ কেটে চলে যাচ্ছিল, তখনই তাজদার তার হাত ধরে টেনে নিয়ে এলো ঘরে। বলল, চলো আমি দিয়ে আসি। যাব না আমি কোথাও, আপনার গলা ফাটিয়ে চিল্লাতে ইচ্ছে করছে। যান, চিল্লান, আমি কিচ্ছু বলবো না। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।